কি খবর, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম এই স্থিতিবিদ্যা ক্লাসটাতে। আজকে আমরা শুরু করব এই ক্লাসটা এবং খুবই ইফেক্টিভ একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। বাকিটা ক্লাসের শেষে তোমরা রিভিউ জানাবা। তো শুরুতে যে কথাটা বলতে চাই, এই চ্যাপ্টারটা তোমাদের কাছে পরিচিত। এই চ্যাপ্টারটা তোমরা ফিজিক্সে করে আসছো, ফিজিক্সের গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা, এখানে এই চ্যাপ্টারটা সম্পর্কে পড়ে আসছো। তো এখানে হায়ার ম্যাথে আমরা বলবিদ্যা হিসেবে সাধারণত ইন্ট্রোডিউস করি। এই বলবিদ্যার মধ্যে দুইটা টপিক আছে, একটা হচ্ছে স্থিতিবিদ্যা, আরেকটা হচ্ছে সমতলে বস্তু কণার গতি বা গতিবিদ্যা। আমরা সহজ ভাষায় বলি গতিবিদ্যা। এই টপিক দুইটার গুরুত্ব যদি বুঝাইতে চাই তাহলে শুধুমাত্র ম্যাথে এটার গুরুত্ব বলে মানে বোকামি হবে আর কি। ফিজিক্সের গতিবিদ্যা এবং ম্যাথের গতিবিদ্যা, এই পাঁচটা টপিক আছে টোটাল। ফিজিক্সে 3টা পাবা, ম্যাথে পাবা 2টা। এই 5টা টপিক যদি বেসিক সহ কেউ ভালো করে করে ফেলতে পারো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তোমার হচ্ছে যে কোনো ইঞ্জিনিয়ারিং এর জন্য 30% প্রিপারেশন হয়ে যায়। যে কোনো ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমার 30% প্রিপারেশন হয়ে যাবে ম্যাথের ক্ষেত্রে এবং ফিজিক্সের ক্ষেত্রে বলতেছি। কেমিস্ট্রি, বায়োলজি আলাদা বিষয়। তোমার ফিজিক্সের ক্ষেত্রে নিউটনীয় বলবিদ্যা থেকে শুরু করে বলবিদ্যা রিলেটেড যত টপিক আছে, এবং ম্যাথে হচ্ছে তোমার এই বলবিদ্যার মধ্যে 2টা চ্যাপ্টার আছে। এই 2টা ভালো করে শেষ করবা, 30% শেষ। বাকি কি আছে? বাকি আছে ক্যালকুলাস। ক্যালকুলাস যদি করো তাহলে তোমার শেষ হয়ে যাবে আরো 15%। 30 এবং 15 45% হয়েছে, তাই না? এরপরে করবা জ্যামিতি, বৃত্ত, সরল রেখা, কোনিক্স। এটা করলে পাবা 15%। কত পার্সেন্ট হয়ে গেছে? তোমার হচ্ছে জ্যামিতি পার্ট থেকে জ্যামিতিকে আমি যদি বলি 15%, এই হচ্ছে দেখো 60% হয়ে গেল কিন্তু অলরেডি। বাকি আছে ত্রিকোণমিতি, তারপরে মনে করো যে তোমার আরো যে কিছু চ্যাপ্টার বাকি আছে, ভেক্টর বা এইগুলা নিয়ে কমপ্লিট করবা। তো এখানে 60% আমি একদম মিনিমাম ধরছি। এখানে 60% এর বেশি প্রিপারেশন হবে তোমার, তুমি যেভাবেই হিসাব করো, যেভাবেই হিসাব মিলাও। সো এই বলবিদ্যা চ্যাপ্টারটা তোমার 100% বেসিক কনসেপ্ট একদম 100তে 100 ক্লিয়ার হইতে হবে। এবং শুধুমাত্র ম্যাথের ক্ষেত্রে ক্লিয়ার হইলেই হবে না, এটা ফিজিক্স নিয়ে পড়তে হবে তোমাকে। সো আমি এখন ধরে নিব যে হ্যাঁ, ফিজিক্স থেকে তোমরা খুব বেশি পড়ো নাই, আমরা মোটামুটি বেসিক থেকেই সবকিছু করব। তোমরা যদিও ফিজিক্সে অনেক কিছু দেখে আসছো, তারপরেও আমি বেসিক থেকেই আমি যত দূর পারি আমার সাধ্যে যতটুকু কোলায় আমি চেষ্টা করব। তো চ্যাপ্টারটা যদি শুরু করি, চ্যাপ্টারটা এরকম, বলবিদ্যা। এই বলবিদ্যা বা এটাকে ইংলিশে বলা হয় মেকানিক্স। এই বলবিদ্যাকে টোটাল 2টা ভাগে ভাগ করা হয়েছে। ভাগ 2টা কি কি? একটা হচ্ছে স্থিতিবিদ্যা বা স্ট্যাটিক্স, স্থিতিবিদ্যা। আরেকটা হচ্ছে গতিবিদ্যা। আমরা যদিও গতিবিদ্যা বলি, কিন্তু তোমার চ্যাপ্টারের নাম হচ্ছে সমতলে বস্তু কণার গতি। তো গতিবিদ্যা। টোটাল এই স্থিতিবিদ্যার উপর তোমাদের চ্যাপ্টার আছে 3টা। প্রত্যেকটা স্যারের বইয়ে 3টা চ্যাপ্টার আছে। একটা হচ্ছে 8.1, 8.2, আরেকটা হচ্ছে 8.3। আর গতিবিদ্যার ক্ষেত্রে কেতাব স্যার বলো, অসীম কুমার সাহা স্যার বলো, সবার বইয়েই হচ্ছে 4টা চ্যাপ্টার, কিন্তু এসিও আহমেদ স্যারের বইয়ে 5টা চ্যাপ্টার দিছে। তারপরে উনি ওই একটা চ্যাপ্টারকে ছোট করে 2টা চ্যাপ্টার বানাইছে আর কি। তাহলে 9.1, 9.2, 9.3 এবং 9.4, এই 4টা চ্যাপ্টার আছে। তো গতিবিদ্যা নিয়ে আমরা পরে আলোচনা করব, তার আগে একটা কথা বলি। এই স্থিতিবিদ্যার 8.1টা যে তুমি পড়বা, 8.1টা পড়লে তোমার হয়ে যাবে 9.1। অর্থাৎ 8.1 এ আমরা যেই সূত্রগুলা পড়বো, যেই বেসিক গুলা, কনসেপ্ট গুলা পড়বো, প্রত্যেকটাই লাগবে তোমার 9.1 এ। এর জন্য আমি যদি 8.1 এর পরে কেউ যদি 9.1 করতে চাও, তারা করে ফেলতে পারবা, কারণ নতুন করে কোনো সূত্র আসবে না। কারণ 9.1 এ তোমার এই যে নদী পার হওয়া, নদীর স্রোতের যে ম্যাথ গুলা, এই প্রত্যেকটা ম্যাথের বেসিক কনসেপ্টই লুকায় আছে 8.1 এর উপরে। সো তোমরা 100% ভালো করে অবশ্যই সূত্রগুলা বুঝবা, এবং প্রত্যেকটা আমি বোর্ডে লিখে লিখে বুঝাবো, প্রত্যেকটা বোর্ডে লিখে বুঝাবো। এবং এই 8ম চ্যাপ্টার স্থিতিবিদ্যা থেকে আমি তোমাদের মিনিমাম আমার ক্লাসে আমি 80টার মতো ম্যাথ করাবো। 80টি প্লাস ম্যাথ আমি এইখানে ক্লাসে করাই দিব। সো বুঝতে পারতেছো, কেতাব স্যার, অসীম কুমার সাহা স্যার এবং রূপন্তী প্রকাশনী, এই 3টা থেকে কোনো ম্যাথ বাদ যাবে না। গুরুত্বপূর্ণ যেগুলো বোর্ডে এবং ইঞ্জিনিয়ারিং এ আসছে,
এছাড়া কেতাব স্যারের বইয়ে কিছু একটু জটিল ম্যাথ দেয়া থাকে যেগুলো ইঞ্জিনিয়ারিং আসে নাই কিন্তু একাডেমিকের জন্য গুরুত্বপূর্ণ, ওই ম্যাথগুলোও পাবা। সো তুমি যদি আমার সাথে সাথে লেকচারটা নোট করতে থাকো তাহলে আমি আশা করি পরবর্তীতে তোমার এই নোট খাতাটাই যদি তুমি দেখো তোমার একাডেমিক এবং অ্যাডমিশনের প্রিপারেশন হয়ে যাবে আমার দিক থেকে। এর পরবর্তীতে তুমি শুধু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকগুলো সলভ করবা, তাইলে হচ্ছে তুমি অনেক বেশি উপকার পাবা। সো তো চলো, এই ছিল মোটামুটি হচ্ছে সামারি বলবিদ্যা চ্যাপ্টারে ঢোকার আগে। সো আমরা শুরু করি। তো 8 আমরা 9.1 যাব না। 9.1 যখন আমি গতিবিদ্যা পড়াবো তখন আমি বলবো যে 8.1 ক্লাসটা আবার রিভিশন দেওয়ার জন্য। সো আজকের ক্লাসটা আবার আমি 9.1 এ রিভিশন দিতে বলবো। তোমরা জাস্ট এটা মাথায় রাখো যারা এই ক্লাসটা দেখতেছো, এটার বেসিকটা কোথায় আছে? এটার বেসিকটা আছে হচ্ছে 8.1 এ। 9.1 চ্যাপ্টারের বেসিকটা আছে হচ্ছে 8.1 এ। তোমরা একটু লিখে রাখতে পারো এবং একটা নোট বানাইতে পারো। স্থিতিবিদ্যা শেষ হলেই গতিবিদ্যাটা শুরু করবা এবং ধারাবাহিকভাবে করাটাই বুদ্ধিমানের কাজ। এবার আসো, স্থিতিবিদ্যায় 8.1 এবং 8.2 এই দুইটা চ্যাপ্টারের মধ্যে তোমাকে আলোচনা করা হয়েছে হচ্ছে সমবিন্দু বল নিয়ে। সমবিন্দু বল এইটা আবার কি জিনিস? সমবিন্দু বল জিনিসটা হচ্ছে একাধিক বল যখন একই বিন্দুতে ক্রিয়া করবে তখন তাকে সমবিন্দু বলবে। একাধিক বল যখন একই বিন্দুতে ক্রিয়া করবে অর্থাৎ ক্রিয়া বিন্দু একই, বলগুলা বিভিন্ন দিকে ক্রিয়া করতে পারে কোনো সমস্যা নাই, কিন্তু ক্রিয়া বিন্দু যদি একই হয় সেই বলটাকে সমবিন্দু বলা হয়। এবং 8.1 8.2 তে এই সমবিন্দু বল নিয়ে আলোচনা করা হয়েছে। আর 8.3 তে আলোচনা করা হয়েছে সমতলীয় বল। সমতলীয় বল, সমতলীয় বলতে কি? বলগুলা একই তলে থাকবে, তারা সদৃশ হতে পারে, বিসদৃশ হতে পারে, ত্রিভুজের ভর কেন্দ্রের মধ্যে যে এরকম ভাবে থাকতে পারে, বিভিন্ন দিকে বলগুলা ক্রিয়া করতে পারে, এগুলাকে বলা হয় সমতলীয় বল। তো 8.3 তে গেলে আমরা সমতলীয় বল করব। চ্যাপ্টার খুবই সহজ, খুবই মজার, ম্যাথ গুলাও ছোট। বলবিদ্যার প্রত্যেকটা ম্যাথ তুমি যদি কনসেপ্ট বুঝো, কোশ্চেনের থেকে ম্যাথ ছোট, অর্থাৎ কোশ্চেন লিখতে যত সময় লাগে ম্যাথ করতে ঠিক তার অর্ধেক সময়ে হয়ে যায় তুমি যদি বুঝো। তাইলে চলো আমরা আল্লাহর নাম নিয়ে 8.1 ফার্স্ট যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা শুরু করি। এই চ্যাপ্টারটাতে তোমাকে বলা হয়েছে লব্ধি নির্ণয় রিলেটেড, এবং বলের ক্ষেত্রে আমরা যত কাজ করব প্রত্যেকটা বলে লব্ধি নির্ণয় বের করতে হবে, মানে লব্ধি রিলেটেড কাজকে আমি করতে হবে আমাদের। তাহলে বল কি জিনিস, লব্ধি কি জিনিস, এই বিষয়টা যদি আমরা একটু আলোচনা করি, আমি স্টেপ বাই স্টেপ ঢুকি। বল কি জিনিস এবং লব্ধি কি জিনিস এই বিষয়টা আলোচনা করতে হবে। বল নিয়ে আমাদের ম্যাথে বলার কিছু নাই, কারণ তোমরা ফিজিক্স দেখে আসছো। বলকে সাধারণত এফ দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদিও এখন এফ দ্বারা প্রকাশ করব না। বল একটি ভেক্টর রাশি, তার মানে কি? তার নির্দিষ্ট দিক আছে। ভেক্টর রাশি, বলের একটি নির্দিষ্ট মান আছে এবং নির্দিষ্ট দিক আছে, এবং এই বল হচ্ছে কোনো পদার্থের জড়তার পরিবর্তন করতে চায়। এই বল কি করতে চায়? জড়তার পরিবর্তন করতে চায়। জড়তার পরিবর্তন করতে চায়। কি ধরনের? দুই ধরনের জড়তার পরিবর্তন। স্থির বস্তু যেটা, এটাকে গতিশীল করতে চায়, আর যদি গতিশীল বস্তু থাকে তাহলে তার গতির পরিবর্তন করতে চায়। গতির পরিবর্তন দুই ধরনের হতে পারে, গতিশীল বস্তুর গতি আরো বাড়াইতে চায় অথবা গতিশীল বস্তুর গতি কমাইতে চায়, স্থির করতে চায়। এই হচ্ছে মোটামুটি বল নিয়ে কথাবার্তা। বল নিয়ে কথাবার্তা বলবিদ্যায় এখানে তোমাদের লাগে না, বল তোমরা বিষয় বুঝো। তোমাদের কথাবার্তা এখান থেকে শুরু হবে হচ্ছে লব্ধি নিয়ে। তো লব্ধিতে যাওয়ার আগে আমি একটা বিষয় বলে আসছি, যেহেতু তোমরা নোট করবা, সো আমি সিরিয়াল বাই প্রত্যেকটা বিষয় দেই, যাতে তুমি নোট খাতাটার দিকে তাকাইলে তোমার খুব সুন্দর একটা রিভিশন হয়ে যায়। তাহলে প্রথম যে টপিকটা দেওয়া যায়, এটার নাম দেওয়া হচ্ছে সমবিন্দু বল। সমবিন্দু বল। যেহেতু চ্যাপ্টারগুলা সমবিন্দু বল নিয়ে আলোচনা করা হবে দুইটা চ্যাপ্টারে, তাহলে সমবিন্দু বিষয়টা তোমার জানা জরুরি। সমবিন্দু সংজ্ঞাটা দেখার আগে আমরা চিত্রগুলা দেখে আসি। আমরা সিম্পল একটা চিত্র দেখে ফেলছি। এইদিকে মনে করো একটা বল পি কাজ করতেছে, যেহেতু বল সো ভেক্টর চিহ্ন দিতে হবে। এইদিকে একটা বল কিউ কাজ করতেছে, এইদিকে একটা বল সাপোজ আর কাজ করতেছে। এই সবগুলা বল একটা বিন্দুতে কাজ করতেছে, ও বিন্দুতে। তাহলে এই প্রত্যেকটা বলকে বলা হবে সমবিন্দু বল। চিত্রটা এরকমও হতে পারে, এই যে এমনটাও হতে পারে, একাধিক বল একই বিন্দুতে কাজ করে, এই যে সমবিন্দু বল। তাহলে সংজ্ঞাটা যদি তুমি লেখো, সংজ্ঞাটা এইভাবে লিখতে পারো, একাধিক বল যখন একই বিন্দুতে কাজ করে তাকে সমবিন্দু বল বলে। একাধিক বল, একাধিক বল যখন
একই বিন্দুতে, একাধিক বল যখন একই বিন্দুতে কাজ করে তখন তাকে সমবিন্দু বল বলে। সমবিন্দু বল বলে। সংজ্ঞা থেকে গুরুত্বপূর্ণ কনসেপ্টটা বোঝা। অনেকগুলা বল কিন্তু তাদের ক্রিয়াবিন্দু একই বিন্দু থেকে, অর্থাৎ এই মনে করো একটা গোলক, একদম নিরেট একটা গোলক, এই গোলকটার মধ্যে তুমি রশি টানছো, এইদিকে একটা রশি দিছ, এইদিকে একটা রশি দিছ, এক একজন এক এক দিক থেকে গোলকটাকে টানতেছ, অর্থাৎ বল কিন্তু অনেক দিক থেকে প্রদান করতেছে, কিন্তু বলটা হয়েছে একটা গোলকের উপরে, তাহলে এটা হবে সমবিন্দু বল। যেই বলগুলা একই বিন্দুতে কাজ করবে তাকেই বলা হবে সমবিন্দু বল। এখানে একটা গোলক আছে, এখানে একটা গোলক আছে, দুইজন দুই দিকে টানতেছে, এটা কখনোই সমবিন্দু বল হবে না, কারণ দুইটা বল দুই বিন্দুতে কাজ করতেছে। তাহলে সমবিন্দু হইতে গেলে কি হইতে হবে? একাধিক বল। বলের দুইটা হতে পারে, পাঁচটা হতে পারে, 10টা হতে পারে, সমস্যা নাই, কিন্তু কাজ করতে হবে একই বিন্দুতে। একই বিন্দুতে কাজ করলে তাকেই বলা হবে সমবিন্দু বল। এবার আসো বলের লব্ধি নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। লব্ধি, তোমাকে যদি কেউ প্রথমত বলে যে লব্ধি শব্দের অর্থ কি, লব্ধি বলতে তুমি কি বুঝো, তখন তুমি কি বলবা? তোমাকে বললো যে লব্ধি অর্থ কি, কেউ একজন জিজ্ঞেস করলো তোমাকে এই লব্ধি বলতে তুমি কি বুঝো, তখন তাকে কি বলবা? লব্ধি এর বাংলা অর্থ তোমার মাথায় কি আসে? লব্ধি এর বাংলা অর্থটা এরকম আসে না? লাভ, লাভ করা। লব্ধি মানে লাভ করা। কিরকম? এটা সাহিত্যিক সংজ্ঞা থেকে আগে তুমি বুঝো লব্ধি মানে লাভ করা কিভাবে হইলো। মনে করো যে এই জায়গাটাতে তুমি দাঁড়ায় আছো, এইখানে তুমি দাঁড়ায় আছো, এখন তোমার এই হাত ধরে তোমার একটা বন্ধু টানতেছে, মনে করো তোমার বন্ধুর নাম হচ্ছে পি, সে তোমাকে এই দিকে টানতেছে, ঠিক বিপরীত দিকে আরেকটা বন্ধু তোমাকে টানতেছে, সেই বন্ধুর নাম হচ্ছে কিউ। দুইজন বন্ধু তোমাকে দুই দিকে টানতেছে। কোশ্চেন হচ্ছে তুমি কোন দিকে যাবা। এই কোন দিকে যাইবা এই বিষয়টা কিন্তু আগেই বলা যাবে না। তাহলে এই বিষয়টা বলার জন্য, ডিসিশন নেওয়ার জন্য আমার কি জানতে হবে? আমার জানতে হবে পি এবং কিউ বল কি কন্ডিশনে আছে। পি বল এবং কিউ বল কি সমান, নাকি পি বল কিউ বল থেকে ছোট, নাকি পি বল কিউ বল থেকে ছোট না বড়, এই তিনটা বিষয় জানতে হবে, তাইলে আমি ডিসিশন নিতে পারবো। এখন পি বল এবং কিউ বল, অর্থাৎ পি বন্ধু এবং কিউ বন্ধু, তোমার দুইটা বন্ধুই একই রকম শক্তি, দুইজনের শক্তি সমান। তারা যখন তোমাকে দুই দিক থেকে টানবে তখন কিন্তু তুমি এই জায়গাতেই স্থির অবস্থায় থাকবা। স্থির অবস্থায় থাকবা কখন? যখন পি এবং কিউ সমান হবে। পি এবং কিউ সমান হলে তুমি কি অবস্থায় থাকবা? স্থির অবস্থায় থাকবা। এখন দুই বন্ধুর মধ্যে পি বন্ধু মনে করো অনেক শক্তিশালী, তার শক্তি অনেক বেশি, সে তোমাকে অনেক বেশি বলে টানতেছে। আমি একটু উদাহরণের জন্য বুঝাই। মনে করো যে পি বলের মান হচ্ছে 10 নিউটন, এবং আচ্ছা যখন মান দিব তখন ভেক্টর চিহ্ন দেওয়ার দরকার নাই। পি বলের মান 10 নিউটন এবং কিউ বল তোমাকে 5 নিউটন বলে টানতেছে। তাহলে দেখো তো পি বলের মান বেশি, তাইলে তুমি কিন্তু সেই ক্ষেত্রে পি এর দিকে অগ্রসর হবা, এই যে এরকম পি এর দিকে অগ্রসর হবা। কিন্তু কথা হচ্ছে কত বলে অগ্রসর হবা পি এর দিকে? পি এর দিকে কিন্তু তুমি খুব বেশি বলে অগ্রসর হবা না, কারণ পি তোমাকে যেই বলে টানতেছে তার কিছু বল কিন্তু কিউ বিপরীত দিকে টাইনা ভ্যানিশ করে দিতেছে। কোশ্চেন হচ্ছে তুমি পি এর দিকে যাবা, এটা একটা কোশ্চেন। এখন যদি কিউ এর বল বেশি হয় তাইলে তুমি কিউ এর দিকে যাবা। একটা বিষয় পাইলাম যে তুমি একটা দিকে যাবা, তাহলে একাধিক বল তোমার উপরে প্রযুক্ত হইলো, কিন্তু তুমি গেলা একটা দিকে। তোমার উপরে প্রযুক্ত হয়েছে পি এবং কিউ দুইটা বল, কিন্তু তোমার মুভমেন্ট হয়েছে একদিকে। এই যে যে দুইটা বলের পরিবর্তে তুমি একটা বল লাভ করলা, এই একটা বলকে বলা হবে ওই পি এবং কিউ দুইটা বলের লব্ধি। এখন ঘটনা হচ্ছে তুমি মনে করো যে এখানে দাঁড়ায় আছো, তোমাকে পি এবং কিউ, পি টানতেছে এই দিকে তার নিচের দিকে, হ্যাঁ, আর কিউ তোমাকে টানতেছে হচ্ছে এই দিকে। যেহেতু একই বিন্দুতে ক্রিয়া করতেছে সো এগুলোকে সমবিন্দু বলে, এই যেদেরকে বর্ধিত করলে একই বিন্দুতে ক্রিয়া করবে। এখন ঘটনা হচ্ছে তুমি কার দিকে যাবা? তুমি কি পি এর দিকে যাবা না কিউ এর দিকে যাবা? এখন মনে করো যে তোমাকে দুইজন সমান বলেই টানতেছে, পি টানতেছে 10 নিউটন বলে, কিউ টানতেছে 10 নিউটন বলে, তখন কিন্তু তুমি পি এর দিকেও যাবা না, কিউ এর দিকেও যাবা না, তুমি এই মাঝখান বরাবর একটা নতুন দিকে যাবা। তাহলে এই যে মাঝখান বরাবর যেই দিকটাতে গেলা,
এইটা হচ্ছে মানে এবং দিকে পি এবং কিউ বলের লব্ধি নির্ণয় বলা হয়। তাহলে কি একাধিক বল একই সময়ে ক্রিয়ারত হইতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পি বল যখন টানতেছে, কিউ বল যদি তখন না টানে, তাহলে তো তুমি পি এর দিকে যাবা। অর্থাৎ পি বল এবং কিউ বল একই সময় ক্রিয়া করতে হবে। একাধিক বল কোনো বস্তুর উপর বা কোনো বিন্দুতে যখন একই সময় ক্রিয়া করে, তখন যদি তুমি একটা নতুন দিকে যাও, যেই দিকটা মান এবং দিকে ওই নতুন দুইটা বলের সমান হয়, তাহলে তাকে বলা হবে লব্ধি। তাহলে লব্ধির সংজ্ঞাটা একটু দেখা যাক, আমি একটু টাইম সেভ করি। তাহলে দেখো লব্ধির সংজ্ঞাটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, সংজ্ঞাটা তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে। লব্ধির সংজ্ঞার থেকে তোমার কাছে গুরুত্বপূর্ণ লব্ধি বিষয়টাকে ফিল করা। তাহলে লব্ধির সংজ্ঞাটাকে কি বলা হয়েছে দেখো, যদি একই সময়ে, এই যে একই সময়ে কথাটা অনেক গুরুত্বপূর্ণ, যদি একই সময়ে কোনো বস্তু কণার উপর দুইটি বল প্রযুক্ত হয়, দুইটির বেশিও হতে পারে, 5-10টি বল প্রযুক্ত হতে পারে, তবে ওই বলদ্বয়ের সম্মিলিত ক্রিয়াফল যদি বস্তু কণাটির উপর নির্দিষ্ট দিকে, এই যে দেখো যেহেতু লব্ধি এটাও একটা বল, সুতরাং লব্ধিও একটা ভেক্টর রাশি, এরও একটা নির্দিষ্ট দিক থাকবে, নির্দিষ্ট দিকে একটি মাত্র বলের ক্রিয়াফলের সমান হয়, তবে ওই একটি মাত্র বলকে প্রযুক্ত বল দুইটির লব্ধি বল বলে। বল যদি 5টা হয় তাহলে প্রযুক্ত বল 5টি লব্ধি বল বলে। তাহলে তুমি দুইটা বল প্রয়োগ করলে যেমন একটা লব্ধি পাচ্ছ, এই মনে করো পি বল এবং কিউ বল তুমি ক্রিয়া করতেছ, পি বল এবং কিউ বল ক্রিয়া করার পরে তুমি লব্ধি হিসেবে পাইছো মনে করো যে আর বল, তাহলে পি এবং কিউ বলের লব্ধি হবে হচ্ছে আর। তুমি যদি একাধিক বল ক্রিয়া করো, এই মনে করো একটা বল, এই মনে করো একটা বল ক্রিয়া করতেছ, তুমি লব্ধি পাইছো হচ্ছে এই যে এই দিকে গেছে, তাইলে হচ্ছে এই 3টা বলের লব্ধির মান হচ্ছে আর। তার মানে যতগুলা বলই ক্রিয়া করো লব্ধি হবে একটা বল, সবগুলা বলের পরিবর্তে একটা যে মোট বল পাবো সেই বলটাকে বলা হবে লব্ধি বল। এখানে মোট বল কথা বলাটা ঠিক হবে না, মোট বল মানে তো যোগ হয়ে যায়। বিষয়টা হচ্ছে একাধিক বলের ফলে কিছু বল ডানে কিছু বল বামে, একটা বল আরেকটা বলকে ব্যালেন্স করার চেষ্টা করার ফলে আমি যে টোটাল লাস্টে যে একটা বল পাবো সেই বলটাকে বলা হয় লব্ধি বল। সুন্দর একটা উদাহরণ যদি তোমাদের দেই, ক্রিকেট খেলা তো সবাই দেখো, ক্রিকেট খেলার ক্ষেত্রে কি হয়, যখন একটা ছক্কা মারে না, ওই ছক্কাটাই হচ্ছে লব্ধি বল। কিভাবে, বলার কিন্তু রানিং নিয়ে এসে অনেক জোরে একটা বল তোমাকে থ্রো করতেছে, মানে বলার অনেক স্পিড একটা বল করতেছে, তুমিও সেই স্পিডে একটা মনে করো ব্যাট দিয়ে হিট করলা, একটা বাড়ি মারলা, বাড়ি মারার ফলে বলটা কিন্তু নতুন একটা বেগ পাইলো, এই হচ্ছে বলারের কাছ থেকে বলটা আসতেছে, তুমি মারলা এদিকে হিট করলা, বলটা এরকম যায় ছক্কা হয়ে গেল। তাহলে এই যে দেখো নতুন একটা বল পাইছো, তার মানে এই দুইটা বলের পরিবর্তে তুমি নতুন ছক্কাটা পাইছো, এই ছক্কা হচ্ছে একটা লব্ধি বল। কথা কি বুঝাইতে পারছি? তাহলে লব্ধি বল হচ্ছে একাধিক বল কোথাও যদি ক্রিয়া করে, ওই একাধিক বলের ফলে তুমি যে একটা রেজাল্ট পাবা সেটাই হচ্ছে লব্ধি বল। মনে করো যে একটা গাড়ি কোনো জায়গায় আটক হয়ে গেছে, এই মনে করো একটা বাস গাড়ি কোন জায়গায় আটকায় গেছে, সে আর চলতেছে না, ঠিক আছে, তখন কয়েকজনে মিলা একটা রশ্মি টানলা, রশ্মি দিয়া টানতেছে, মনে করো যে এরকম একটা লোক এই বলটাকে রশ্মি দিয়া টানতেছে, আবার পিছ থেকে কয়েকজনে মনে করো যে এই যে এই বলটাকে এমনি ধাক্কা মারতেছ, ধাক্কা মারার ফলে গাড়িটা সামনের দিকে চলা শুরু হইলো। এই যে যে গাড়িটা যেই বেগে চলবে সেটা হচ্ছে এই যে একাধিক বল, একজন টানতেছে একজন ধাক্কা দিতেছে, এই দুইটা বলের লব্ধি হচ্ছে গাড়িটি সামনের দিকে চলা। তাহলে এই দুইটা বল যত বেশি হবে লব্ধির মানও বেশি হবে, বল কম হইলে লব্ধির মান কম হবে। এখন কথা হচ্ছে বল তো তুমি এক এক সময় এক এক দিকে ক্রিয়া করবা, এখানে যেমন একজন ধাক্কা দিতেছে একজন টানতেছে, উভয় ক্ষেত্রে বলটা একই দিকে কাজ করতেছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে তো বলটা একই দিকে কাজ নাও করতে পারে, বিপরীত দিকেও কাজ করতে পারে। সেই ক্ষেত্রে লব্ধি কোন দিকে হবে, লব্ধির মান কি হবে, বলের মান তো সবসময় সমান নাও হতে পারে, কম বেশি হতে পারে। একজন জোরে টানতেছে কিন্তু যে ধাক্কা দিতেছে সে হচ্ছে ছোট বাচ্চা, সে তো সমান বলে ধাক্কা নাও দিতে পারে। এই জন্য কি লব্ধিটা নির্ণয় করতে হয় বিভিন্ন ভাবে। তোমাদের লব্ধি নির্ণয় করার জন্য টোটাল পদ্ধতি আছে হচ্ছে 3টা, আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়বো। 3টা পদ্ধতির মধ্যে 1 নাম্বার পদ্ধতি যেটা তোমরা সবাই পড়ে আসছো, সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। এই সামান্তরিক সূত্রের মাধ্যমে সামান্তরিক সূত্র, এই সামান্তরিক সূত্রের মাধ্যমে তুমি হচ্ছে দুইটি বলের লব্ধি নির্ণয় করতে পারবা। এই দুইটি বলের বেশি বল যদি হয় সেই ক্ষেত্রে তুমি সামান্তরিক সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবা না, তারপরেও তোমাকে সামান্তরিক সূত্রটা পড়তে হবে। 2 নাম্বার হচ্ছে ভেক্টরের সাহায্যে তুমি
লব্ধি নির্ণয় করতে পারো। এইটাও আমরা আজকের ক্লাসেই দেখব। এটা হচ্ছে কি ভেক্টর পদ্ধতি। এই ভেক্টর পদ্ধতিটা মজার হচ্ছে সকল বল, যত বল আছে সকল বলের লব্ধি তুমি এই ভেক্টর পদ্ধতিতে নির্ণয় করতে পারবা। 3 নাম্বার হচ্ছে লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ লম্বাংশ উপপাদ্যের সাহায্যেও তুমি বলের লব্ধি নির্ণয় করতে পারো। এই লম্বাংশ উপপাদ্যটা এমন একটা পদ্ধতি, এখানে একাধিক বল থাকলে 5-10টা যাই থাকুক প্রত্যেকটা বলের ক্ষেত্রে লব্ধি তুমি এই লম্বাংশ উপপাদ্যের সাহায্যে নির্ণয় করতে পারবা। এই লম্বাংশ উপপাদ্য তো আমরা 8.1-এই পড়বো, কিন্তু এটা হচ্ছে লাস্টের দিকে পড়বো। আজকে আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে এবং ভেক্টর পদ্ধতির সাহায্যে কিভাবে লব্ধি নির্ণয় করতে হয় এবং স্পেশাল 5টা কেস পড়বো, মানে 5টা সূত্র আমরা এখান থেকে নিয়ে আসবো। যেই 5টা সূত্র 8.1-এ তো লাগবেই, 8.2, 8.3-তেও কাজে লাগবে, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 9.1-এও এই 5টা সূত্রই কাজে লাগবে। তো তোমাদের অনেক মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে আমরা শুরুটা করব হচ্ছে সামান্তরিক সূত্রের সাহায্যে। লব্ধি নির্ণয়ের জন্য বলের সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রটা তোমরা হয়তো ফিজিক্সে করছো, কিন্তু এখানেও তোমার নোটের মধ্যে করতে হবে। সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা লব্ধির মান নির্ণয় করব এবং লব্ধির দিক নির্ণয় করব। এখানে একটা বিষয় একটু গুরুত্বপূর্ণ, যেহেতু লব্ধি পড়াচ্ছি, লব্ধি এখানেই তুমি শিখে রাখো, লব্ধি সব সময় বড় বলের কাছে থাকে, বড় বল এর কাছে থাকে। লব্ধি সবসময় বড় বলের কাছে থাকে, অর্থাৎ যেই বলের মান বেশি লব্ধি তার দিকে থাকবে। একজন ধাক্কা দিচ্ছে, আরেকজন টানতেছে, বা মনে করো যে দুইজন বিপরীত দিক থেকে টানতেছে, আমাদের প্রথম যে উদাহরণটা, তাহলে লব্ধি হচ্ছে এই যে বড় বল যেটা সেই দিকেই যাবে। কথাটাকে আমি বোঝাইতে পারছি, লব্ধি সবসময় বড় বলের কাছে থাকে। এবার চলো আমরা একটা সামান্তরিক সূত্রটার প্রমাণটা দেখি। দেখো তাহলে বলের সামান্তরিক সূত্রটা কি বলছে। এই সূত্রটা তোমাদের একদম মুখস্থ রাখা উচিত বলে আমি মনে করি। তাহলে বলের সামান্তরিক সূত্র হচ্ছে কোন বিন্দুতে একই সময়ে ক্রিয়াশীল দুইটি বলকে, মানে দুইটি বলের কথা কিন্তু বলছে এখানে, বুঝো। কোন বিন্দুতে একই সময়ে ক্রিয়াশীল দুইটি বলকে যদি কোন সামান্তরিকের যে কোনো দুইটি সন্নিহিত বাহু দ্বারা, তাহলে সামান্তরিকের বাহু তো 4টা, সন্নিহিত বাহু বুঝো তো, একই বিন্দু থেকে দুইটি বাহু উৎপন্ন হয়, এদেরকে বলা হয় সন্নিহিত বাহু। তাহলে কোন সামান্তরিকের সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে সূচিত করা যায়। অবশ্যই বাহু বরাবর দিক তো অবশ্যই হবে এবং মানও হইতে হবে, তাই মানে ও দিকে সূচিত করা যায়, তবে এদের লব্ধির মান ওই বাহু দুইটার ছেদবিন্দু, মনে করো এই যে এই সন্নিহিত বাহু দুইটা যে বিন্দুতে ছেদ করছে, এই ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা মানে এবং দিকে এদের লব্ধির মান সূচিত করা যাবে। তাহলে চলো আমরা একটু সংজ্ঞার সাথে চিত্রটা আঁকার চেষ্টা করি। মনে করো যে একটা বিন্দুতে কাজ করতেছে দুইটা বল, একটা বল হচ্ছে পি, আরেকটা বল হচ্ছে কিউ। একই সময়ে কাজ করতেছে এই দুইটা বল পি এবং কিউ, ও বিন্দুতে কাজ করতেছে। তাহলে পি বলকে আমি ও এ বরাবর কাজ করতেছে এবং কিউ বলটা ও বি বরাবর কাজ করতেছে। তাহলে ও এ বরাবর পি বলকে মানে এবং দিকে সূচিত করলাম। দিক কি? দিক হচ্ছে ও এ। তাহলে পি বলের দিক হচ্ছে ও এ, পি বলের দিক হচ্ছে ও এ। তুমি যদি এ ও লেখো তাহলে কিন্তু হবে না, এ ও লিখলে হচ্ছে মাইনাস এ ও হবে, কারণ দিক যখন বিপরীত দিক বলবো তখন মাইনাস চিহ্ন বলতে হবে। এবং ও বি বরাবর কোন বলের দিক? এটা হচ্ছে কিউ বলের দিক। এবং মান কি? পি বল ইকুয়াল টু এ বি এবং কিউ বল ইকুয়াল টু ও বি, এ বি না সরি ও বি। তাহলে মান হচ্ছে পি বলের মান ও বি, কিউ বলের ও এ, পি বলের মান ও এ এবং কিউ বলের মান হচ্ছে ও বি। পি বলের দিক হচ্ছে ও বি ও এ এবং কিউ বলের দিকও হচ্ছে ও বি, অর্থাৎ মানে এবং দিকে সূচিত করছি। ও এ দ্বারা পি বলকে মানে এবং দিকে সূচিত করা হলো এবং ও বি বরাবর কিউ বলকে মানে এবং দিকে সূচিত করা হলো। যদি তাই করা যায় তাহলে এই যে এই বলদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ হচ্ছে তাদের লব্ধি হবে। তাহলে কর্ণ বের করার জন্য আগে তোমাকে একটা সামান্তরিক চিন্তা করতে হবে। তাইলে মনে করো যে এই হচ্ছে আমাদের সামান্তরিকটা। তাইলে এই যে সামান্তরিকটা পরস্পর কোন বিন্দুতে ছেদ করলো? সি বিন্দুতে ক্রিয়া করলো। এই জায়গাটাতে বোর্ডে একটা আলো পড়ে, দেখা যায় কিনা একটু চেক দিয়ে নে। হ্যাঁ একদম ঠিক ধরছি, এই জায়গাটাতে বোর্ডে একটা আলো পড়ে, দেখছো কি একটা ঘটনা হয়ে গেল। তাইলে দেখো আমি আবার এইখানে একটু করি,
এই হচ্ছে ও বিন্দু থেকে এই বরাবর পি বলকে আমি মানে এবং দিকে সূচিত করলাম ও এ বরাবর, এবং এই বরাবর কিউ বলকে আমি মানে এবং দিকে সূচিত করলাম ও বি বরাবর। তাহলে তাদের লব্ধি হবে ও এ এবং ও বি কে সন্নিহিত বাহু ধরে যদি আমি সামান্তরিক অঙ্কন করতে পারি, তাহলে সামান্তরিকের এই যে সন্নিহিত বাহু ধরে আমি যে সামান্তরিকটা অঙ্কন করছি, এই সামান্তরিকের নাম, এই বিন্দুর নাম দিলাম সি। তাহলে আমাদের লব্ধিটা হবে কি জানো? আমাদের লব্ধিটা হবে হচ্ছে ও সি বরাবর। তাহলে ও সি হচ্ছে লব্ধি, এইটাকে আমি আর দ্বারা প্রকাশ করলাম। তাহলে লব্ধি হচ্ছে আর এবং এর দিক হচ্ছে ও সি। এই হচ্ছে সামান্তরিকের সূত্রটা। কোন বিন্দুটা হচ্ছে ও বিন্দুতে একই সময়ে ক্রিয়াশীল দুইটি বল পি বল এবং কিউ বল যদি কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু দ্বারা মানে ওদিকে সূচিত করা যায়, ও এ সি বি সামান্তরিকের ও এ এবং ও বি দুইটি সন্নিহিত বাহু দ্বারা মানে এবং দিকে সূচিত করলাম, তাইলে এদের লব্ধির মান হবে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ, ওই বাহুদ্বয়ের ছেদবিন্দু হচ্ছে ও বিন্দু, তাহলে ও বিন্দুগামী কর্ণ হচ্ছে ও সি। কারণ সামান্তরিকের কর্ণ তো দুইটা হয়, আরেকটা কর্ণ হচ্ছে বি এ বা এ বি, কিন্তু ওই যে ছেদবিন্দু, যেই বিন্দুতে বল দুইটা কাজ করতেছে, ওই বিন্দু থেকে যে কর্ণটা হবে সেই কর্ণ দ্বারা লব্ধিকে মানে এবং দিকে প্রকাশ করা যাবে। তাহলে লব্ধি হচ্ছে আর। এইটুকুই হচ্ছে সামান্তরিকের সূত্র, কাজ এখানেই শেষ। কিন্তু এখন আমি আর এর মান নির্ণয় করতে চাই, তাহলে লব্ধির মান আমি নির্ণয় করতে চাই। ঘটনা বুঝো, লব্ধির দিক আমি পেয়ে গেছি, লব্ধির মান আমি নির্ণয় করতে চাই। লব্ধির দিক হচ্ছে ও সি বরাবর লব্ধির দিক। এখন লব্ধির মান নির্ণয় করার জন্য আমাদের এক্সট্রা একটা চিত্র লাগবে। কারণ কি জানো? কারণ হচ্ছে আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে এই ধরনের ম্যাথ কিন্তু জেনারেল ম্যাথেও করে আসছো, যে এইখানে যদি একটু অংশ আমি বর্ধিত করি, এইটাকে যদি আমি ডি পর্যন্ত বর্ধিত করি এবং সি থেকে যদি ডি এর উপরে আমি লম্ব অঙ্কন করি, তাহলে দেখো ও সি ডি একটি সমকোণী ত্রিভুজ হয়। তাইলে লব্ধির মান নির্ণয় করব। তাহলে ও সি ডি সমকোণী ত্রিভুজে, ও সি ডি সমকোণী ত্রিভুজে, ওসিডি সমকোণী ত্রিভুজে ওসিটা কি নির্দেশ করতেছে? অতিভুজ নির্দেশ করতেছে। তাহলে অতিভুজ ওসি স্কয়ার ইকুয়াল টু অপর দুই বাহু, অপর বাহুকে ওডি স্কয়ার প্লাস আরেকটা বাহু হচ্ছে সিডি স্কয়ার, অপর দুই বাহুর বর্গের সমান। এটা হচ্ছে আমাদের পিথাগোরাস দিছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এখন এইখান থেকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, এত বা ওসি বরাবর তো আমি ওসি দ্বারা আমি আর বলকে মানে এবং দিকে সূচিত করছি, মানে আর হচ্ছে লব্ধির মান, তো মানটা আমি পরে বসাই। এখন এটাকে যদি একটু ক্যালকুলেশন করা যায়, দেখো তো ওডি কে কি লেখা যায়? ওডি কে ও এ প্লাস এডি এটার উপরে হোল স্কয়ার প্লাস সিডি স্কয়ার লেখা যায় কিনা। এখন কথা হচ্ছে ও এ এর মান তুমি জানো, ও এ এর মান হচ্ছে পি, কিন্তু এই যে সিডি এবং এডি এই অংশটুকুর মান তুমি জানো না, সিডি এর মানও জানো না, এডি এর মানও জানো না। এখন কথা হচ্ছে এদের মান বের করতে হবে। এখন এই যে এখানে বলছে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা আমি বলকে মানে এবং দিকে সূচিত করছি, তাহলে অবশ্যই পি বল এবং কিউ বল একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কাজ করতেছে। এই তাদের বল দ্বয়ের ক্রিয়া কাজ অ্যাঙ্গেল যদি আলফা হয়, মানে পি বল এবং কিউ বল যদি পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল হয়, তাহলে দেখো এই কোণটাও আলফা কোণ হবে। কারণ সামান্তরিকের ক্ষেত্রে এই যে ওবি এবং এসি পরস্পর সমান্তরাল, সমান্তরাল হলে অনুরূপ কোণ সমান হয়। তাহলে দেখো যদি পি বল এবং কিউ বল পরস্পর আলফা কোণে ক্রিয়া করে এবং তাদেরকে আমি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা মানে এবং দিকে প্রকাশ করতে পারছি, তাইলে আমি সেইখান থেকে লব্ধির মান নির্ণয় করতে চাই। এখন লব্ধির মান নির্ণয়ের জন্য আমি একটু চালাকি করে সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি। এখন সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র পর্যন্তও দিছি, আমার নলেজ যতটুকু ছিল ততটুকু করা শেষ। এখন তো আমি এই সিডি এবং এডি যে অংশটুকুকে বর্ধিত করছিলাম এই অংশটুকুর মান জানি না, কিন্তু আমি এখানে আলফার মান জানি। আচ্ছা, আর এই যে ওবি এর মান যদি কিউ হয়, আমি জানি সামান্তরিকের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, তাহলে এসি বাহুটাকেও আমি কিউ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আলফার মান জানি এবং এসির মান জানি। সমকোণী ত্রিভুজে একটা কোণ একটা বাহুর মান জানা থাকলে তার মাধ্যমে অপর দুইটা বাহুর মান নির্ণয় করা যায়। এইবার দেখো এটা যদি থিটা হয় তাহলে এটা হয়ে যাবে লম্ব, আর এই যে এডি, এই এডি হয়ে যাবে ভূমি। এখন
আমি অতিভুজের সাহায্যে লম্বের মান বের করতে চাই। অতিভুজ এবং লম্বের অনুপাত নিয়ে আসে কে? লতি। লম্ব বাই অতিভুজ সাইন থিটা, অথবা সাগরে লবণ অনেক, তুমি যেভাবে মনে রাখো। তাইলে আমি কি লিখতে পারি? সাইন, এখানে থিটার মান হচ্ছে আলফা আর কি, সাইন আলফা ইকুয়াল টু লম্ব, লম্ব হচ্ছে সিডি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এসি। তাহলে লম্ব বাই অতিভুজ, আমি মান বের করতে চাই সিডি এর, তাহলে ক্রস গুণ করে দাও, সিডি ইকুয়াল টু এসি ইন্টু সাইন আলফা। এখন এই এসি কে আমি কি দ্বারা প্রকাশ করছি? কিউ দ্বারা। এত বা আমি কি লিখতে পারি? সিডি ইকুয়াল টু কিউ ইন্টু সাইন আলফা। এই যে মান নির্ণয় করে ফেললাম একটা বলের সাহায্যে, একটা পাইছি। এবার দেখো তো এডি এর মানও তো আমার বের করতে হবে। এডি হচ্ছে ভূমি, এইটার মানও আমি অতিভুজের সাহায্যে বের করব, কারণ অতিভুজের মান দেওয়া আছে কিউ বল। তাইলে দেখো ভূমি এবং অতিভুজের মধ্যে অনুপাতটা কে নিয়ে আসে? কবরে ভূত অতি কস। তাহলে কস আলফা ইকুয়াল টু ভূমি হচ্ছে এডি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এসি। তাহলে তুমি যদি ক্রস গুণ করো তাহলে তুমি কি লিখতে পারো না? এডি ইকুয়াল টু এসি এর পরিবর্তে আমি কিউ লিখে দেই ইনটু কস আলফা। এই দেখো আমি দুইটার মান পেয়ে গেছি। এইবার এই মান দুইটাকে যদি আমি আমাদের কাঙ্ক্ষিত পিথাগোরাসের সূত্রের মধ্যে বসাই দেই তাহলে এই অ্যানসারটা হয়ে যায়। এবার এইখানে ঘটনা দেখো, এখানে কি লেখা যায়? একটু সূত্রটা বসাই দাও। এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার মানে এডি স্কয়ার প্লাস আগে থেকেই ছিল সিডি স্কয়ার। এখন দেখো তো পিথাগোরাসের এই যে ছোট ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী তুমি কি জানো? ছোট ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য থেকে তুমি কি বলতে পারো এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার? এটা কি তুমি বলতে পারো না? তাহলে এটাও তো একটা ইনফরমেশন। তাহলে এই যে এখানে এডি স্কয়ার এবং সিডি স্কয়ারের পরিবর্তে তুমি এসি স্কয়ার বসাই দিতে পারো ইকুয়াল টু ও এ স্কয়ার প্লাস 2 ইনটু এই যে ও এ ইনটু এডি প্লাস এডি এবং সিডি স্কয়ারের পরিবর্তে তুমি বলে দিতে পারো এসি স্কয়ার। এবার আসো বলের মানগুলো বসানো যাক, কারণ আমি হচ্ছে লব্ধির মান বলের মাধ্যমে নির্ণয় করব। তাহলে লব্ধির মান হচ্ছে আর, ও সি স্কয়ারের মান হচ্ছে আর স্কয়ার। তাহলে আমি লিখতে পারি আর স্কয়ার ইকুয়াল টু ও এ, এখানে শুধু মান নির্ণয় করতেছে, এই জন্য এখানে ভেক্টর চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে ও এ স্কয়ারকে আমি কি লিখতে পারি? পি স্কয়ার প্লাস 2 ইনটু ও এর পরিবর্তে পি লিখতে পারি। এই যে দেখো তো এডি এর মান আমি কি বের করে আসছি? কিউ কজ আলফা, কিউ কজ আলফা। তাহলে এই যে কিউ কজ আলফা প্লাস এই যে এসি স্কয়ার, এই এসি স্কয়ারের মান আমি কি জানি? এসি এর মান জানি আমি হচ্ছে কিউ স্কয়ার। এখন যদি এটাকে গুছাও এত বা আর ইকুয়াল টু, যেহেতু আমাকে লব্ধির মান বের করব সুতরাং আমি রুট ওভার রাখবো না। তাহলে লব্ধি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা। এই হচ্ছে লব্ধির মান। যদিও আমরা সূত্র হিসাবে উপরের সূত্রটাকেই মনে রাখবো যে আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা, আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা। তাহলে লব্ধির মান আর। এখন কোশ্চেন হচ্ছে এখানে প্লাস মাইনাস আসবে না, কারণ লব্ধি একটা বল মানে এবং দিকে সূচিত, এটা কখনোই ঋণাত্মক হতে পারে না। তাহলে লব্ধির মান কি প্লাস মাইনাস হবে না, শুধুমাত্র ধনাত্মক হবে। তাহলে এইখান থেকে কি লব্ধির মানটা আমি নির্ণয় করতে পারছি? দেখো বোঝা যায় কিনা। এইখান থেকে যদি আমি লব্ধির মান নির্ণয় করতে পারি তাহলে এখন আমার প্রয়োজন হচ্ছে লব্ধির দিক নির্ণয় করা। আমি লব্ধির মান আর ইকুয়াল টু, লব্ধির মান তো আমরা ভিন্ন ভিন্ন তিনটা পদ্ধতিতে বের করব। তাহলে শুধুমাত্র এই কাজটুকু করেও এখন তুমি ম্যাথ করতে পারবা। দুইটা বলের মান যদি তোমাকে দেওয়া থাকে এবং দুইটা বলের মধ্যবর্তী কোণ যদি তোমাকে দেওয়া থাকে তাহলে তুমি এই সূত্র বসায় সরাসরি লব্ধির মান বের করতে পারবা। কারণ এই সূত্রতে অজানা রাশি আছে দুইটা বল এবং মধ্যবর্তী কোণ আলফা, তিনটা অজানা রাশির মান বসাই দিবা, লব্ধির মান তুমি পেয়ে যাবা, কাজ শেষ। ম্যাথে যে সবসময় লব্ধির মান নির্ণয় করতে বলবে নট নেসেসারি। লব্ধি দেওয়া থাকতে পারে, মধ্যবর্তী কোণের মান বের করতে বলতে পারে, সো সমাধান করার মাধ্যমে বের করতে হবে। এইবার কথা হচ্ছে লব্ধির দিক নির্ণয় করা। আমি এখানে ছোট করে লিখি লব্ধির দিক নির্ণয়, লব্ধির দিক নির্ণয় করব আমরা এই যে এই জায়গাটাতে। এখানে যদিও আমার একটু জায়গা কম, এখানে আমরা লব্ধির দিক নির্ণয় করব। এখন কথা হচ্ছে
এই লব্ধির দিকটা তোমাকে ফার্স্টে ধরে নিতে হবে। লব্ধি তো কোনো না কোনো বলের সাথে একটা কোণ উৎপন্ন করছে, তো আমরা সবসময় বড় বলের সাথে ধরে নিব। এখানে ধরে নিলাম পি বলের সাথে আমাদের যে আর লব্ধি, এই লব্ধিটা থিটা কোণ উৎপন্ন করে। পি বলের সাথে আমাদের লব্ধিটা থিটা কোণ উৎপন্ন করে। এখন লব্ধির মান বের করতে চাই, আবার তুমি এডিসি সমকোণী ত্রিভুজে চলে যাও, সরি ওডিসি সমকোণী ত্রিভুজে চলে যাও। এখন সমকোণী ত্রিভুজে এই থিটার মান যদি তুমি বের করতে চাও, তাহলে তুমি লম্ব এবং ভূমির মাধ্যমে থিটার মান তুমি বের করতে পারো। তাহলে tan থিটা ইকুয়াল টু কি লেখা যায়? tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে সিডি ডিভাইডেড বাই ভূমি হচ্ছে ওডি। আমি একটু ওডি কে, আচ্ছা ওডি পুরোটাই লেখো, এত বা tan থিটা ইকুয়াল টু সিডি। আচ্ছা এখানে বেশি হিবিজিবি হয়ে যাচ্ছে, পুরোটা একবারে দেখাইতে চাচ্ছি তো। tan থিটা ইকুয়াল টু সিডি ডিভাইডেড বাই ওডি কে কি লেখা যায়? ও এ প্লাস এডি এত বা লাস্ট লাইন tan থিটা ইকুয়াল টু, এবার মান বসাই দাও সিডি। এই দেখো তো সিডি এর মান, আমাদের লব্ধির মান নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু সিডি এর মান প্রয়োজন ছিল না, কিন্তু সিডি এর মান আমরা বের করে রাখছিলাম। এই যে এখন বসাবো, সিডি এর মান কত? কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ও এ হচ্ছে পি প্লাস এডি। এই দেখো এডি এর মান বের করছি কিউ কজ আলফা। তাহলে দেখো লব্ধির মান কি পাইলাম? কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি কজ আলফা। এখন এটাকে আমি একটু উপরে লিখবো, লেখা আমি বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব যে লব্ধিটা আসলে কিভাবে মনে রাখা যায়। আমি কি একেবারে বুঝাইতে পারছি লব্ধির মান এবং দিক নির্ণয় সামান্তরিকের সূত্রের সাহায্যে? এবার লব্ধির দিক নিয়ে আমি কথাবার্তা বলবো, এক সাইড আমি একটু ক্লিয়ার করে নেই। তাহলে আবার একটু আমরা খেয়াল করি, লব্ধির মান হচ্ছে আর স্কয়ার, মানে এখন তো প্রমাণটা লাগবে না, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা। এটা হচ্ছে লব্ধির মান। এবং লব্ধির দিক tan থিটা ইকুয়াল টু দেখো কিভাবে মনে রাখবো, tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন তুমি আমাকে বলো লব্ধি কার সাথে আছে? লব্ধি আছে এখানে পি এর সাথে, আমি নির্ণয় করছি। তাইলে যার সাথে অ্যাঙ্গেল, এই লব্ধির অ্যাঙ্গেলটা কার সাথে দিছি? পি এর সাথে দিছি। তাইলে এইভাবে মনে রাখো সব সময়, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল। এই কথাটা মনে রাখলেই আমাদের লব্ধির মান এর সূত্রটা 100% মনে থাকবে। যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তাহলে বাকি তো এখানে দুইটা বল, পি বল এবং কিউ বল। তাহলে পি এর সাথে অ্যাঙ্গেল, পি থাকবে সিঙ্গেল, তাহলে উপরেও কিউ থাকবে নিচেও কিউ থাকবে। এবার সাইন আলফা এবং কজ আলফার মধ্যে এখানে কনফিউশন হওয়ার কিছুই নাই। দেখো ডান সাইডে কি আছে? tan থিটা মানে আমরা কি জানি? সাইন বাই কস। tan থিটা মানে সাইন বাই কস। এখন এই tan থিটার সাথে কিন্তু এই সাইন কস সম্পর্ক না, এই tan থিটার সাথে এই সাইন কস আসে না। এই সাইন কস কোথা থেকে আসছে? ওই যে সমকোণী ত্রিভুজের সাহায্যে যখন বাহুর মান নির্ণয় করছি, ওইখান থেকে সাইন কস আসছে। মনে রাখার জন্য যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, অপর বলটা উপরেও থাকবে নিচেও থাকবে। যেহেতু লব্ধি tan থিটা, তাহলে সাইন বাই কস হচ্ছে উপরে নিচে থাকবে। কথা কি বুঝাইতে পারছি? এখন যদি তোমাকে বলে লব্ধিটা হচ্ছে তুমি পি বলের সাথে নির্ণয় করছো, এখন যদি তোমাকে কোশ্চেন দেয় যে কিউ বলের সাথে লব্ধি নির্ণয় করো, তাইলে আর তোমার এটা প্রমাণ লাগবে না। এখন কিউ বলের সাথে লব্ধিকে তুমি গামা ধরে নিতে পারো বা থিটা প্রাইম নিতে পারো। তাইলে দেখো tan গামা ইকুয়াল টু কি হবে? যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। কিউ এর সাথে অ্যাঙ্গেল, কিউ থাকলো সিঙ্গেল, উপরেও পি নিচেও পি, উপরের পি এর সাথে সাইন আলফা, নিচের পি এর সাথে কজ আলফা, কাজ শেষ। এইবার তোমাকে যেই বলের সাথে লব্ধি বের করতে বলবে তুমি বের করে ফেলবা। যার সাথে অ্যাঙ্গেল দেওয়া থাকবে তাকে সিঙ্গেল বানাই দিবা, উপরে পি সাইন আলফা ডিভাইডেড বাই পি কজ আলফা, কাজ শেষ। এই হচ্ছে লব্ধির মান এবং দিক নির্ণয়। এখন এইখান থেকে স্পেশাল 5টা কেস দেখবো আমরা। এই আলফার মান 0 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে, 180 ডিগ্রি হতে পারে, এইগুলা কেসগুলা দেখবো। কিন্তু কথা হচ্ছে একই সাথে ওই 5টা কন্ডিশন দেখার আগে আমি একটু ভেক্টরের সাহায্যে, ভেক্টর পদ্ধতিতে কিভাবে লব্ধি নির্ণয় করা যায়, এবং মাত্র তো 2টা বলের লব্ধি নির্ণয় করা শিখলাম, একাধিক বলের লব্ধি কিভাবে নির্ণয় করা যায় সেইটা আমরা একটু দেখে আসি। তাহলে চলো দেখা যাক
ভেক্টর পদ্ধতিতে লব্ধি নির্ণয়। কথা হচ্ছে সামান্তরিক সূত্রটা পড়ার পরে ভেক্টর পদ্ধতিটা কেন প্রয়োজন হয়ে পড়লো? কারণ সামান্তরিকের মাধ্যমে তুমি মাত্র দুইটা বলের লব্ধি নির্ণয় করতে পারো। যদি একাধিক বল থাকে সেই ক্ষেত্রে তোমাকে পদ্ধতি আছে দুইটা, একটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য আর একটা হচ্ছে ভেক্টর পদ্ধতি। আমরা এখন ভেক্টর পদ্ধতিটা দেখব, স্পেশাল 5টা টাইপ দেখব, সূত্র দেখে ম্যাথে ঢুকবো, লম্বাংশ উপপাদ্যটা পরে করব। এখন ভেক্টর পদ্ধতিতে কিভাবে লব্ধির মান নির্ণয় করা যায়? তাহলে ধরে নাও পি এবং কিউ দুইটি বল এর লব্ধি হচ্ছে আর। পি এবং কিউ দুইটি বলের লব্ধি হচ্ছে আর, এটা তুমি ধরে নাও। তাহলে দুইটি বল পি এবং কিউ, এদের লব্ধি হচ্ছে আর। এবার লব্ধি কি? লব্ধি হচ্ছে বল দ্বয়ের ভেক্টর যোগফল। এই কথাটা কি জানো? লব্ধি, কোন লব্ধি হচ্ছে বল দ্বয়ের ভেক্টর যোগফল। বল দ্বয়ের ভেক্টর যোগফলই হচ্ছে লব্ধি, বা লব্ধি হচ্ছে দুইটি বলের ভেক্টর যোগফলই হচ্ছে তার লব্ধি। একাধিক বল থাকলে একাধিক বলের ভেক্টর যোগফলই হচ্ছে লব্ধির মান। তাইলে আমি কি লিখতে পারি না আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর? এটা তো লিখতে পারি, কিন্তু কথা হচ্ছে উপরে দেখো আমি হচ্ছে লব্ধির মান নির্ণয় করব। লব্ধির মান মানে কি? শুধু আর। লব্ধির মান মানে শুধু আর, উপরে তো কোনো ভেক্টর চিহ্ন থাকবে না। তাহলে এখন কি করা যায়? লব্ধির মান নির্ণয় করার জন্য কি করা যায়? শুধু আর এর মান নির্ণয় করার জন্য উভয় পক্ষকে ডট গুণ করা যায় আর দ্বারা। তাহলে এই যে এখানে একটু সাইড নোট দিব যে উভয় পক্ষকে আর ভেক্টর বা আর যে লব্ধি ভেক্টর যারা এত দ্বারা ডট গুণ করে বিষয়টা ভালো করে বুঝে নাও। তাহলে আমার ভেক্টর ছিল আগে আর ভেক্টর, একে আমি ডট গুণ করব আর দ্বারা, ইকুয়াল টু এই সাইডে হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, একে আমার ডট গুণ করতে হবে আর দ্বারা। এবার ডট গুণের বিষয়টা বুঝো। যদি দুইটা বল পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল হয়, মনে করো যে এই বলটা পি, এই বলটা কিউ, দুইটা বল যদি পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল হয়, তাহলে ডট গুণ বলতে কি বোঝায়? পি বলের মান পি, কিউ বলের মান কিউ, এবং কস এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে আলফা। এটা হচ্ছে পি ডট কিউ এর মান। পি ডট কিউ হচ্ছে, প্রথমে পি আসবে, পি ডট কিউ যখন করবা তখন পি থেকে কিউ এর মান হবে, পি ডট কিউ যখন করবা তখন কোণের মান হবে পি থেকে কিউ এর দিকে, যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অতএব আলফাকে আমরা ধনাত্মক ধরে নিছি। এখন যদি তুমি করো কিউ ডট পি ইকুয়াল টু, তাইলে কি হবে? এইখানে তো মান যেহেতু, সো মানের ক্ষেত্রে পি আগে আসুক বা কিউ আগে আসুক কোনো সমস্যা নাই। তাহলে পি ভেক্টরের মান, কিউ ভেক্টরের মান ইনটু কস, এইবার হচ্ছে কিউ থেকে পি এর দিক। এখন পি থেকে কিউ এর মান যদি আলফা হয়, কিউ থেকে পি এর মান হবে মাইনাস আলফা। কিন্তু বিষয়টা হচ্ছে কজ এর ক্ষেত্রে মাইনাস আলফা তো কোনো প্রবলেম করে না। তাহলে এটাকে কি লেখা যায়? পি কিউ কজ আলফা। কারণ কি? কজ অফ মাইনাস থিটা ইকুয়াল টু প্লাস কস থিটা, কজ অফ মাইনাস থিটা ইকুয়াল টু প্লাস কস থিটা। কথা কি বুঝাইতে পারলাম? এই হচ্ছে ভেক্টর গুণন, অর্থাৎ যে দুইটা বলের মধ্যে আমি ডট গুণ করব, সেই দুইটা বলের মান ইনটু তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, সেই দুইটা বলের মান ইনটু তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। এবার আসো আমি একটু ডট গুণটা করার আগে একটা কাজ করি। দেখো আর ভেক্টর ইনটু না ডট, এইখানে হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এই যে আরটা আছে, এই আর এর পরিবর্তে দেখো তো উপরের লাইন থেকে আমি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর মান বসাইতে পারি কিনা? যদি মান বসাইতে পারি, পরের লাইনের নিচে তুমি ডট গুণ করে দাও, এত বা আর ভেক্টর ডট আর ভেক্টর ইকুয়াল টু পি দ্বারা পি কে ডট গুণ করলে কত হবে? পি ডট পি প্লাস পি দ্বারা কিউ কে, তাহলে পি ডট কিউ প্লাস কিউ দ্বারা পি কে কিউ ডট পি প্লাস কিউ দ্বারা কিউ কে কিউ ডট কিউ। এই হচ্ছে ডট গুণন হয়ে গেল। বিষয়টা দেখো, একটা আমরা দেখব
দুইটা আমরা দেখবো, এরপরে যতগুলো আছে সবগুলো তুমি একটা রাইমিং পেয়ে যাবা, ওইভাবে তুমি লিখে দিতে পারবা, সমস্যা নাই। তাহলে আর ডট আর, আর এবং আর, আর এই বলটাও আর, এই বলটাও আর, আর ভেক্টর বলতে তো একই বল বোঝাচ্ছে, তাহলে তাদের মধ্যবর্তী থিটার মান কত? তাদের মধ্যবর্তী থিটার মান 0 ডিগ্রি না? তাহলে দেখো আর ডট আর, তাহলে আর এর মান ইনটু আর এর মান ইনটু তাদের মধ্যবর্তী কোণ cos 0 ডিগ্রি ইকুয়াল টু পি ডট পি। তাহলে পি এবং পি এর ডট গুণ হচ্ছে পি ভেক্টরের মান পি এবং পি ভেক্টরের মান পি ইনটু তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে cos 0 ডিগ্রি প্লাস এই যে এখানে পি এবং কিউ ভেক্টর, তাহলে পি ভেক্টরের মান এই ডট, কিউ ভেক্টর মান, তখন তার ডট থাকবে না, তখন এটা ইনটু হয়ে যাবে cos পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ আমি একটু আলফা ধরে নেই। সাধারণত আমরা প্রশ্নের মধ্যে তোমাকে মধ্যবর্তী কোণের মান দেয়া থাকবে, তো ধরে নিলাম cos আলফা। তাইলে এইখানে বাদ থাকলো কি, এই দেখো কিউ ডট পি, তাহলে কিউ ডট পি এর মান আমাদের এখানে লেখা আছে পি কিউ cos আলফায় আসবে, কারণ কি ওই যে মাইনাস আলফাটা কি হয়ে যাবে, প্লাস আলফা হয়ে যাবে। তাহলে কিউ ডট পি কে কি লেখা যায়, পি কিউ cos আলফা, cos অফ মাইনাস আলফা আসে, কিন্তু cos এর ক্ষেত্রে মাইনাস থিটা প্লাস থিটা হয়ে যায়, প্লাস কিউ ভেক্টরের মান, কিউ ভেক্টরের মান ইনটু তাদের মধ্যবর্তী কোণ cos 0 ডিগ্রি। এখন cos 0 ডিগ্রির মান 1 তোমরা সবাই জানো, আর এবং আর যদি গুণ করো তাহলে কি হয়ে যায়, আর স্কয়ার ইকুয়াল টু পি এবং পি গুণ করলে পি স্কয়ার, এর সাথে গুণ অবস্থায় আছে 1, এই যে এইটাকে সামনে নিয়ে আসো, কিউ এবং কিউ গুণ করলে হয়ে যায় প্লাস কিউ স্কয়ার, cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1, প্লাস দেখো পি কিউ cos আলফা, পি কিউ cos আলফা, এটাকে কি লেখা যায় 2 পি কিউ cos আলফা, লেখা যায় কিনা? এইটাই তো ছিল তোমার লব্ধির মান। এতক্ষণ সামান্তরিক সূত্রের মাধ্যমে তো আমরা এটাই প্রমাণ করছিলাম। এখন দেখো তো এটা তো পাইছি লব্ধির বর্গের মান, যদি লব্ধির মান আর বের করি, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ cos আলফা। এই যে হচ্ছে ডট গুণনের মাধ্যমে বা ভেক্টর পদ্ধতিতে লব্ধির মান নির্ণয় করতে পারি। তো এখানে আমরা দুইটা বলের জন্য লব্ধির মান দেখছি, এই দুইটা বলের জন্য তো আমি সামান্তরিক সূত্রতেও দেখে আসছিলাম, দেখো হুবহু মিলে গেছে। এখন আমাকে দেখতে হবে তিনটা বলের জন্য লব্ধির মান। তিনটা বলের জন্য যদি আমি বুঝতে পারি তাহলে 4টা 5টা 6টা সবগুলা বলের জন্যই লব্ধির মান আমি বুঝতে পারবো। তাহলে চলো একটু তিনটা বলের জন্য লব্ধির মান নির্ণয় করা যাক। এই পর্যন্ত দেখো তোমরা তুলতে পারছো কিনা। ক্লিয়ার দেখা যায়। এবার আসো তিনটি বলের জন্য লব্ধির মান নির্ণয় করব আমরা। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা, এটাতে বুঝতে পারলেই তোমাদের জন্য লব্ধির মান রিলেটেড প্রবলেম আশা করি আর থাকবে না। দেখো এইবার হচ্ছে বল তিনটাকে ধরে নাও পি কিউ আর এবং লব্ধিকে ধরে নাও এফ। সাধারণত এইভাবেই ধরা হয়। বল তিনটা কি কি, পি ভেক্টর এই একটা বল, কিউ এই একটা বল, আরেকটা বলকে ধরে নাও আর, এদের লব্ধিকে ধরে নাও হচ্ছে এফ, এদের লব্ধিকে কি ধরে নিবা, এফ। এবার আমরা কি জানি, আমরা জানি লব্ধি হচ্ছে বলগুলোর ভেক্টর যোগফল। তাহলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর, এটাই হচ্ছে এদের লব্ধির মান হবে এত। বা যেহেতু আমি লব্ধির মান বের করব, তাহলে উভয় পক্ষকে এই যে লব্ধি যেটা এফ ভেক্টর এটা দ্বারা ডট গুণ করে দিব। তাহলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর, এটাকে ডট গুণ করব কি দ্বারা, এফ ভেক্টর দ্বারা এত। বা তাহলে এফ ভেক্টর ডট এফ ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর। এই যে এফ ভেক্টর, এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর লিখলাম। পি বল, কিউ বল, আর বল, মান বসাই দিলাম। এবার তুমি ডট গুণ করতে থাকো। এইখানে এফ এর মান এবং এদের মধ্যবর্তী কি cos, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে cos 0 ডিগ্রি ইকুয়াল টু এইখানে পি দ্বারা পি কে, আচ্ছা
মানগুলো আমি হচ্ছে পরের লাইনে বসাই, আগের লাইনে না বসাই, এই সাইডে একটু ডট গুণটা করে নেই। তাইলে দেখো ডট গুণ যদি করে নেই, এখানে কি থাকবে, এফ ভেক্টর ইকুয়াল টু পি দ্বারা পি কে ডট গুণ করব, তাহলে পি ভেক্টর ডট পি ভেক্টর, পি দ্বারা কিউ কে ডট গুণ করব, তাহলে পি ভেক্টর ডট কিউ ভেক্টর, তারপরে পি দ্বারা আর কে ডট গুণ করব, তাহলে পি ভেক্টর ডট আর ভেক্টর। পি দ্বারা গুণ করা শেষ, এবার কিউ দ্বারা গুণ করো, প্লাস কিউ ভেক্টর ডট পি ভেক্টর, বা কিউ বল ডট পি বল, তুমি যাই বলো, প্লাস তাহলে কিউ দ্বারা পি কে করছি, কিউ বল ডট কিউ বল প্লাস কিউ বল ডট আর বল প্লাস, এবার আর দ্বারা করো, আর বল আর ডট পি প্লাস আর ডট কিউ প্লাস আর ডট আর। এই তো সবগুলাকে ডট গুণ করে দিলাম। এইবার আসো ক্যালকুলেশনটা কিভাবে করা যায় দেখো। এত বা এবার এফ ভেক্টর এবং এফ ভেক্টরকে যদি আমি ডট গুণ করি, তাহলে এফ এর মান ইনটু এফ এর মান ইনটু cos 0 ডিগ্রি, এতটুকু তো তোমরা জানো। তাহলে এইটা যদি এখানে না লিখে আমি এফ স্কয়ার লিখে দেই, তাহলে কি কোনো সমস্যা আছে? দুইটা সেম বলকে ডট গুণ করলে জাস্ট ওই দুইটা বলের মানের স্কয়ার হয়ে যায়। কারণ কি, তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান 1। তাহলে পি ভেক্টর এবং পি ভেক্টরকে যদি আমি ডট গুণ করি, তাহলে আমি কি পাবো, পি স্কয়ার প্লাস, এই যে এইখান থেকে দেখো আমি কোনটাকে লিখতেছি, পি স্কয়ার, এরপরে এই যে এখানে কিউ ভেক্টর এবং কিউ ভেক্টরকে ডট গুণ করলে আমি কি পাবো, কিউ স্কয়ার, আর এই যে এখানে আর ভেক্টর এবং আর ভেক্টরকে ডট গুণ করলে আমি পাবো আর স্কয়ার প্লাস একটা 2 কমন নিব। এরপরে দেখো পি কিউ কিউপি, তার মানে পি কিউ কিউপি, পি কিউ এর ডট গুণ যেটা, কিউপি এর ডট গুণ সেম, আমরা একটু আগে দেখে আসছি, কারণ cos এর ক্ষেত্রে মাইনাস থিটা কোনো কিছু ভ্যারি করে না, cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু প্লাস cos থিটা। তাইলে আমি পি কিউ পাইছি দুইটা, তাইলে 2 পি কিউ। এরপরে দেখো তো এই যে দেখো পি কিউ এবং কিউপি দুইটা পাইছি, পি কিউ। এইবার দেখো তো পি আর, এই হচ্ছে একটা পি আর, আর এই যে এখানে একটা হচ্ছে আর পি, মানে আমি কি পাই, প্লাস 2 পি আর প্লাস, এদের মধ্যে কিন্তু ভেক্টর চিহ্ন দিতে হবে, কারণ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের মান আমি এখনো লিখি নাই। এবার আরেকটা কে বাকি আছে, কিউ আর, এই যে একটা কিউ আর এই যে একটা আর কিউ, তাহলে 2 কিউ ভেক্টর ইনটু আর ভেক্টর। এইটা কি লেখা যায় কিনা? যদি এটা লেখা যায়, তাহলে এখন দেখো এদের মধ্যে থেকে আমি 2 কে কমন নিতে পারি কিনা। এদের মধ্যে থেকে যদি 2 কে কমন নেই, তাহলে দেখো কি হয়, এত বা এফ স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার প্লাস 2 ইনটু পি ভেক্টর ডট কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর ডট আর ভেক্টর প্লাস কিউ ভেক্টর ডট আর ভেক্টর। এখন দেখো এদের ডট গুণ তখনই করব যখন পি কিউ, পি আর এবং কিউ আর এর মধ্যবর্তী কোণের মান আমি জানবো, এবং ম্যাথের মধ্যে এদের মধ্যবর্তী কোণের মান তোমাকে দিয়ে দিবে, অথবা যে কোনো দুইটা দিলে একটা কোণের মান বের করতে বলবে, অর্থাৎ কোণের মান থাকবে, তখন আমি এদের মধ্যবর্তী ডট গুণটা করে দিব। এখন দেখো তুমি একটা রাইমিং পাইছো কিনা। একাধিক বলের লব্ধি যখন বের করব, তখন প্রত্যেকটা বলের বর্গ, পি বলের বর্গ, কিউ বলের বর্গ, আর বলের বর্গ প্লাস 2 ইনটু প্রত্যেকটা বল, পি কিউ এর ডট গুণ, পি আর এর ডট গুণ, কিউ আর এর ডট গুণ, পি কিউ পি আর কিউ আর, অথবা পি কিউ কিউ আর পি আর, বা আর পি, যেভাবেই তোমরা বলো কোনো সমস্যা নাই। দেখো বুঝতে পারছো কিনা। এইবার দেখো এই বিষয়টার মজা পাবে এখন, যখন তোমাকে বলবে যে যদি 4টা বল থাকে, পি বল, কিউ বল, আর বল এবং এস বল, এদের লব্ধি যদি থাকে হচ্ছে এফ, হলে লব্ধির মান নির্ণয় করো, লব্ধির মান নির্ণয় করো। এখন তোমাকে 4টা বল দিয়ে দিছে না, সো সামান্তরিক সূত্র দিয়ে সম্ভবই না, তাইলে দেখো লব্ধির মান একদম দেখা বসাই দিবা। কিভাবে?
এফ স্কয়ার ইকুয়াল টু চারটা বল, তাহলে চারটা বলের উপর বর্গ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার প্লাস এস স্কয়ার, চারটা বলের উপর বর্গ দিলাম প্লাস একটা 2 কমন নিলাম। এইবার পি নিয়ে লিখতে থাকো, পি ডট কিউ ভেক্টর, পি ডট কিউ ভেক্টর প্লাস 2 কিন্তু কমন নিয়ে নিছি, পি এর সাথে কিউ গেল, এবার পি ভেক্টরের সাথে আর এর ডট গুণ হবে, এরপরে প্লাস পি এর সাথে এস এর ডট গুণ হবে প্লাস পি দ্বারা তিনটা ডট গুণ করা শেষ, এবার কিউ এর সাথে ডট গুণ হবে আর, কিউ ডট আর প্লাস কিউ এর সাথে ডট গুণ হবে এস, কিউ ডট এস প্লাস এরপরে দেখো কিউ দ্বারা শেষ, এবার আর দ্বারা আর ডট এস, এই কয়েকটাই পাবো আর পাবো না। এই যে এইখানে পি কিউ পি আর কিউ আর কিউ এস এবং আর এস এদের মধ্যবর্তী কোণের মান তোমাকে দেওয়া থাকলে এইখানে তুমি বসাই দিবা, মান পেয়ে যাবা। সাপোজ পি কিউ এর মধ্যবর্তী কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি, তখন তুমি এখানে কি লিখবা 2pq cos 60 ডিগ্রি। সাপোজ তোমাকে কিউ আর এর মধ্যবর্তী কোণ দেওয়া আছে 120 ডিগ্রি, তখন তুমি কি লিখবা কিউ আর cos 120 ডিগ্রি। সাপোজ তোমাকে আর এস এর মধ্যবর্তী কোণ দেওয়া আছে 80 ডিগ্রি, তখন তুমি লিখবা আর এস cos 80 ডিগ্রি। তাহলে এই মানটা দেওয়া থাকলে তুমি অ্যাকুরেট লব্ধির মান বের করে ফেলতে পারবা, এবং যখন লব্ধির মান তোমাকে বের করতে বলবে তুমি 100% শিওর থাকো তোমাকে মধ্যবর্তী কোণের মান অবশ্যই দেওয়া থাকবে, বলগুলার মধ্যবর্তী কোণের মান অবশ্যই দেওয়া থাকবে। তাহলে চারটা বলের জন্য লব্ধির মান বের করতে পারছি, পাঁচটার জন্য পারবো। এখন যত বল দেখ সবার জন্য আমরা লব্ধির মান বের করতে পারবো। এক থেকে বেশি, তিনটার থেকে বেশি সাধারণত তোমাদের নাই, লাগে না। তাহলে কি ডট গুণ, তাহলে এখান থেকে একটা বিষয় প্রমাণিত হলো সামান্তরিক পদ্ধতিটা খুব বেশি ভালো না, ফালতু পদ্ধতি বলা যাবে না, কারণ সেই হচ্ছে তোমাকে একটা ধারণা দিয়ে গেছে, কিন্তু ভেক্টর এবং লম্বাংশ উপপাদ্য পদ্ধতি হচ্ছে আপডেটেড পদ্ধতি, এর মাধ্যমে তুমি একাধিক বলের লব্ধির মান বের করতে পারো। প্রত্যেকটা বলের মানের বর্গ প্লাস 2 ইনটু প্রত্যেকটা বলের মধ্যবর্তী ডট গুণ। কথা কি বুঝাইতে পারছি? তাহলে দুইটা বল হইলে 2 ইনটু পি কিউ, তিনটা বল হইলে 2 ইনটু পি কিউ পি আর কিউ আর, চারটা বল হইলে পি কিউ পি আর পি এস, পি দ্বারা তিনটা শেষ, এরপরে কিউ দ্বারা, এরপরে আর দ্বারা। এই রাইমিং অনুযায়ী তোমরা শুধু লব্ধির মান নির্ণয় করতে থাকবা। আমি কি বুঝাইতে পারলাম? এই হচ্ছে লব্ধির মান নির্ণয়, এই হচ্ছে লব্ধির মান নির্ণয়। এইবার আসো আমরা বিশেষ কিছু কেস পড়বো যেগুলা ম্যাথে সরাসরি ব্যবহার করতে হবে। এইটা যদি তোমরা বুঝো তাইলে পরবর্তীতে অগ্রসর হওয়া যাবে। দেখো লব্ধির মানে এখন আমরা পাঁচটা কেস দেখবো। পাঁচটা কেস হচ্ছে কি পাঁচটা সূত্র, যে সূত্রগুলো আমরা সরাসরি ম্যাথের মধ্যে ব্যবহার করলে আমরা বিশেষ সুবিধা পাবো। তাহলে লব্ধির মানে কেসগুলা, তাহলে লব্ধির মান আর ইকুয়াল টু কত পাইছো বলো তো? আর ইকুয়াল টু পাইছো রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা। তোমরা কি ভুলে গেছো? দুইটা বলের লব্ধির মান এটাই পাইছিলাম। এইখান থেকেই আমরা কেসগুলা দেখবো। তাহলে কেস নাম্বার 1, ফার্স্ট কেস, কেস 1, কেস 1 টাতে তোমাকে কি বলতেছে? আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে, আলফা 0 ডিগ্রি মানে কি? এই দিকে পি বল কাজ করতেছে, সেম একই দিকে কিউ বল কাজ করতেছে, অর্থাৎ বল দ্বয় যদি একই দিকে কাজ করে, দুইটা বল একই দিকে কাজ করলে তখন তাদের মধ্যবর্তী কোণের মান 0 ডিগ্রি হয়। যদি তাদের মধ্যবর্তী কোণের মান 0 ডিগ্রি হয় তাহলে লব্ধির মান কি হবে? লব্ধি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কস আলফার মান হবে 0 ডিগ্রি। এখন তোমরা সবাই জানো cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। cos 0 ডিগ্রির মান যদি 1 হয় তাহলে দেখো কি লেখা যায়? r ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ। এইটাকে কি পরের লাইনে এ সূত্র লেখা যায় না? পি প্লাস কিউ হোল স্কয়ারের সূত্র, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। এখন স্কয়ার রুটে যদি কেটে দাও তাহলে আর ইকুয়াল টু কি পাচ্ছ? পি প্লাস কিউ। অর্থাৎ যদি লব্ধি দুইটা বলের মধ্যবর্তী কোণের মান 0 হয় তাহলে লব্ধির মান হবে বল দ্বয়ের যোগফল, এবং এইটাকে বলা হয় লব্ধির ম্যাক্সিমাম মান আর ম্যাক্স।
লব্ধির ম্যাক্সিমাম মান তখনই পাবা যখন বল দুইটা একই দিকে কাজ করবে। অর্থাৎ তুমি মনে করো যে এই জায়গাতে দাঁড়ায় আছো, তোমার হাত ধইরা তোমার দুইটা ফ্রেন্ড টানতেছে, তখন তুমি ওই দিকে যাবা। অথবা একটা গাড়িকে তুমি একই দিকে বল প্রয়োগ করতেছো, একাধিক বল একই দিকে প্রয়োগ করতেছো, একই দিকে যখন প্রয়োগ করবা তখন হচ্ছে লব্ধির মান সর্বোচ্চ পাবে, এবং এই লব্ধির মানটা কত হবে? পি প্লাস কিউ, পি প্লাস কিউ, মানে বল দুইটার যোগফল, বল দুইটার যোগফল। এখন যদি প্রশ্নের মধ্যে এরকম আসে লব্ধির সর্বোচ্চ মান, তখনই তুমি বুঝা ফেলবা যে যেহেতু লব্ধির সর্বোচ্চ মান বলছে তাহলে বলগুলা একই দিকে কাজ করছে। এটা হচ্ছে কেস 1। আর কেস 2 হচ্ছে লব্ধির মিনিমাম মান। কেস 2, কেস 2, কেস 2 কখন? যখন হচ্ছে আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি। বিষয়টা কি? এই দিকে কাজ করতেছে পি বল, তার বিপরীত দিকে কাজ করতেছে কিউ বল। পি বল যে দিকে কাজ করে তার বিপরীত দিকে যখন কিউ বল কাজ করে তখন লব্ধির মান হবে মিনিমাম। তাইলে আর ম্যাক্সিমাম হবে বল দুইটা একই দিকে কাজ করলে, আর মিনিমাম হবে বল দুইটা বিপরীত দিকে কাজ করলে। তাহলে 180 ডিগ্রি যদি হয় তাহলে ঘটনাটা দেখো কি হয়, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ 180 ডিগ্রি। কজ 180 ডিগ্রির মান হচ্ছে -1। cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি ইকুয়াল টু -1। তাহলে এত বা আর ইকুয়াল টু কি পাই? রুট ওভার পি মাইনাস কিউ হোল স্কয়ার। তুমি একটু করে দেখো, এখানে হচ্ছে 180 ডিগ্রির মান যদি মাইনাস হয় তাহলে এই মাইনাসটা সামনে চলে আসবে, কারণ cos 180 2p q এর সাথে গুণ অবস্থায় আছে। এত বা আর ইকুয়াল টু স্কয়ার রুটে কাটা গেলে পড়া হয় পি মাইনাস কিউ, এটাকে বলা হয় আর মিনিমাম। কিন্তু এখানে একটা ঘটনা আছে, ঘটনাটা কি? এইখানে এত, অতএব এইভাবে লিখি আর মিনিমাম ইকুয়াল টু, এটাকে এইভাবে পড়া হয় পি ডিফারেন্স কিউ। কারণ যখন তুমি এই উপরে যখন সূত্রটা আসবে এইরকম আসবে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস টুয়াইস পি কিউ, এটাকে তো তুমি পি প্লাস পি মাইনাস কিউ হোল স্কয়ার লিখতে পারো, আবার কিউ মাইনাস পি হোল স্কয়ার লিখতে পারো। অ্যাকচুয়ালি পি থেকে কিউ বাদ যাবে না কিউ থেকে পি বাদ যাবে? বিষয়টা হচ্ছে বড়টা থেকে ছোটটা বাদ যাবে। লব্ধি সবসময় বড় বলের দিকে থাকবে, বড়টা থেকে ছোট বল বাদ যাবে। এই জন্য এটাকে আমরা লিখি পি ডিফারেন্স কিউ, পি ডিফারেন্স কিউ, অর্থাৎ যেটা বড় সেটা থেকে বাদ দিব, ওইটাই হবে আর মিনিমাম। তাহলে দুইটা বল যদি পরস্পর বিপরীতমুখী হয় লব্ধির মান সর্বনিম্ন হয়, দুইটা বল যদি একই দিকে কাজ করে লব্ধির মান সর্বোচ্চ হয়। এই গেল দুইটা কেস। এবার আসো 3 নাম্বার কেস। আমরা কি কি দেখলাম? প্রথম কেসটা দেখলাম আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি, পরের কেসটা দেখলাম আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি, বল দুইটা পরস্পর বিপরীত। এখন আমরা কেস নাম্বার দেখব 3। কেস নাম্বার 3, আলফা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ এই দিকে পি বল কাজ করতেছে, ঠিক তার সাথে লম্ব বরাবর যদি কিউ বল কাজ করে, দুইটি বল যদি পরস্পর লম্বভাবে কাজ করে, তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে লব্ধির মান কি হবে? তাহলে লব্ধি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফার জায়গায় হবে 90 ডিগ্রি। তোমরা কি জানো না cos 90 ডিগ্রির মান 0? তাহলে এটা কি লেখা যায়? রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। কারণ cos 90 যদি 0 হয় তাহলে এই সম্পূর্ণ টার্মটা cos 90 এর সাথে গুণ অবস্থায় আছে, সম্পূর্ণ টার্মটা 0 হয়ে যাবে। তাহলে এইটাকে আমরা এইভাবে মনে রাখবো, অতএব আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। সব সময় এইভাবে মনে রাখলেই সুবিধা। পরের লাইনে যে কোনো সূত্র লব্ধির মান আর স্কয়ার দিয়ে মনে রাখলে সুবিধা, কারণ অনেক সময় বাম দিক ডান দিক ক্যালকুলেশন করতে হয়, তখন তোমাকে বর্গ করে নিতে হয়। আর যদি তুমি এইভাবে মনে রাখো তাহলে আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার কি স্কয়ার, যদি লব্ধির মান চাই বর্গমূল করে দিব, আর যদি পি কিউ কারো মান চাই লব্ধির মান দেওয়া থাকে তাহলে সরাসরি বাম দিক ডান দিক করতে পারবো। তাহলে এইটা ছিল হচ্ছে কেস নাম্বার 3। এইবার আসো কেস নাম্বার 4, বিশেষ কেস। কেস 4 খুবই গুরুত্বপূর্ণ, খুবই বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি কাজে লাগবে, বলবিদ্যাতেও কাজে লাগবে। কেস 4 এবং কেস 5 এই 9.1 এ তোমার অনেক বেশি কাজে লাগবে। কেস 4 হচ্ছে পি ইকুয়াল টু কিউ হলে, অর্থাৎ বলদ্বয় সমান হলে, অর্থাৎ
বলদ্বয় সমান হলে, বলদ্বয় সমান হলে, একটা বিষয় বুঝো, যদি এইটার মান এবং এইটার মান যদি সেম হয়, এটা 10 নিউটন হয়, এটাও যদি 10 নিউটন হয়, তাহলে লব্ধি ঠিক তাদের মাঝখান বরাবর যাবে না? এই সম্পূর্ণটা আলফা হইলে এই অংশটুকু আলফা বাই 2 হবে। এটুকু তো কমন সেন্স থেকেই বোঝা যায়, বলদ্বয় সমান হইলে লব্ধি তাদের ঠিক মাঝখান বরাবর যাবে, একটা বিষয়। এবার আসো একটু দেখা যাক যে ঘটনাটা কি হয়। তাহলে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারের পরিবর্তে আমি পি স্কয়ার লিখতে পারি, যেহেতু বলদ্বয় সমান, প্লাস টুয়াইস পি ইন্টু কিউ এর পরিবর্তে লিখতে পারি পি কস আলফা। এত বা আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার যোগ করলে হচ্ছে 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos আলফা। এবার দেখো তো এখানে 2p স্কয়ার কমন নেওয়া যায় কিনা। এত বা আর ইকুয়াল টু রুট ওভার 2 এবং p স্কয়ার কমন নিলে থাকে 1 প্লাস cos আলফা। এত বা আর ইকুয়াল টু 2 কে বাহিরে নিয়ে আসলে 2p কে বাহিরে নিয়ে আসলে p রুট 2p। আচ্ছা, দরকার নাই রুট 2p আগে বাহিরে আনার দরকার নাই, থাকলো ভিতরে। ভিতরে আরেকটা সূত্র একটু বসাই নেই, এইটা হচ্ছে 2p স্কয়ার থাকলো। এবার এইখানে আসো, 2 cos স্কয়ার থিটা বা 2 cos স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস cos 2a, এই সূত্রটা তুমি জানো। 2 cos স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস cos 2a, কিন্তু আমাদের কাছে 1 প্লাস cos 2a নাই, আমাদের কাছে আছে শুধু cos আলফা। তাইলে তুমি এই সূত্রটা জানো না, 2 cos স্কয়ার a বাই 2 ইকুয়াল টু 1 প্লাস cos a। এই সূত্রটাও তো তোমার জানার কথা। এটা তো 7.5 এই করানো হয়েছে, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত 7.5 লেকচারটা যদি দেখো তাহলে তোমরা দেখতে পারবো ওইখানে এই সূত্রটা তোমাদের পড়ানো হয়েছে। তাহলে এইখানে কি আমি লিখতে পারি না ইনটু 2 cos স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2। এত বা আর ইকুয়াল টু দেখো কি লেখা যায়, 2 দুগুণে 4 পি স্কয়ার cos স্কয়ার আলফা বাই 2। এত বা আর ইকুয়াল টু 4 এর বর্গমূল 2, পি এর বর্গমূল পি, cos স্কয়ারের বর্গমূল cos আলফা বাই 2। এই যে দেখো লব্ধির কি মান আসলো, আর ইকুয়াল টু 2p cos আলফা বাই 2, 2p cos আলফা বাই 2। এই সূত্রটা একটু বাংলায় মনে রাখতে হবে। আর ইকুয়াল টু বলদ্বয় সমান হলে, বলদ্বয় সমান হলে, বলদ্বয় সমান হলে লব্ধি আর ইকুয়াল টু বলদ্বয়ের দ্বিগুণ 2 ইন্টু বল, 2 ইন্টু বল ইন্টু cos কোণ ডিভাইডেড বাই 2, মধ্যবর্তী কোণ ডিভাইডেড বাই 2। এইভাবে মনে রাখা হয় যে লব্ধি ইকুয়াল টু বলের মানের দ্বিগুণ, লব্ধি ইকুয়াল টু বলের মানের দ্বিগুণ ইনটু cos কোণের মানের অর্ধেক ইনটু cos কোণের মানের অর্ধেক। এটা এইভাবেও তুমি মনে রাখতে পারো, অথবা এই সূত্রটা মনে রাখলেই তোমার চলবে, এই সূত্রটা মনে রাখলেই চলবে। এখান থেকে কিন্তু সরাসরি তুমি ম্যাথ প্রবলেম দেখতে পারো, এইখান থেকে সরাসরি তুমি ম্যাথ প্রবলেম দেখতে পারো। যেমন মনে করো যে তোমাকে একটা ম্যাথ প্রবলেম একটু বলে দিই। তোমাকে বললো যে 30 নিউটনের বল, 30 নিউটন এর দুইটি বল 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে, আর ইকুয়াল টু হোয়াট, লব্ধির মান ইকুয়াল টু হোয়াট। তাহলে লব্ধি আর ইকুয়াল টু বলদ্বয়ের দ্বিগুণ, তাহলে 2 ইন্টু বল, 2 ইন্টু বল 30, বলের দ্বিগুণ 2 ইন্টু বল, তারপরে কি হবে cos 60 ডিগ্রি কোণে, তাহলে 60 ডিভাইডেড বাই 2, তার মানে cos 30 ডিগ্রি। তাহলে 2 ইন্টু 30 মানে এইখানে থেকে পাচ্ছি 60 ডিগ্রি ইন্টু cos 60 ডিগ্রি বাই 2, 60 ডিগ্রি বাই 2 মানে কি 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান রুট ওভার 3 ডিভাইডেড বাই 2, এই 2 দ্বারা 60 কে কাটলে কত হয় 30, তার মানে হচ্ছে 30 রুট 3, 30 রুট 3 নিউটন। দেখো এমসিকিউ শর্ট টেকনিকে এইগুলা দ্বারা আমরা কইরা ফেলতে পারবো। সামনে আমি ম্যাথ করাবো, জাস্ট এটা হুট করে মাথায় আসলো এর জন্য বললাম। দেখা যায় কিনা নিচে, হ্যাঁ দেখা যায়। তাহলে ঘটনা দেখো কি, দুইটি বল যদি সমান হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে তুমি দেখা মাত্র অ্যান্সার বের করে ফেলতে পারবা। দুইটা বল যদি মনে করো যে 25 নিউটন হয়, তাদের মধ্যবর্তী কোণ মনে করো যে 90 নিউটন, 90 ডিগ্রি, তাহলে তুমি লব্ধির মান কিভাবে বের করবা, 2 ইন্টু 25, 2 ইন্টু 25 cos 45, 2 ইন্টু 25
cos 45, 25 দুগুণে 50 ইন্টু cos 45 ডিগ্রির মান 1/√2, 25 দুগুণে 50, cos 45 এর মান 1/√2। আমরা হরে সাধারণত √2 রাখি না, অপশনে দেখবা হর এবং লবকে √2 দ্বারা গুণ করলে উপরে আছে 50 ইন্টু √2, নিচে আছে 2, দ্যাট মিন্স হচ্ছে 25√2 অ্যান্সার হিসেবে আছে, 25√2 অ্যান্সার হিসেবে আছে। এই কাজগুলো তোমরা সুন্দর করে করবা একদম চমৎকার ভাবে, এইগুলার ম্যাথ আরো দেখাবো, কোনো সমস্যা নাই সামনে। যদি বলে দুইটা বল হচ্ছে পি, দুইটা বল পি এবং মধ্যবর্তী কোণ মনে করা দেওয়া আছে 30 ডিগ্রি হলে, তাহলে কি হবে 2p cos 15 ডিগ্রি। এটার মান তো জানি না, অ্যানসারে অপশনে দেখবা এই ধরনের অপশনে কিছু পাবা, তখন আর তোমার লব্ধির মানে এত কষ্ট করে বের করা লাগবে না, সরাসরি করে দিবা। তাহলে বলদ্বয় সমান হইলে লব্ধি কিন্তু বিশেষ কেসে বের করতে পারি। এইবার হচ্ছে কেস নাম্বার 5, 5 নাম্বার কেস। লব্ধি যদি কোনো বলের উপর লম্ব হয়, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, লেখো আগে এই 5 নাম্বার কেসটার উপরে 3 স্টার দাও, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইখান থেকে স্থিতিবিদ্যায় সরাসরি ম্যাথ তো আসবেই, এটা অনেক বেশি লাগবে হচ্ছে তোমার 9.1 এ লিখে রাখো। 9.1 সমতলে বস্তু কণার গতি। তুমি যে নদীর স্রোত পার হবা, অর্থাৎ নদীর এই পার থেকে ওই পারে যাবা, স্রোত এবং সাঁতারুর অঙ্ক আছে, স্রোত এবং নৌকার অঙ্ক আছে, তুমি কম সময়ে নদী পার হইতে চাও অথবা সোজাসুজি নদী পার হইতে যাও, যতগুলা টাইপ আছে প্রত্যেকটা টাইপে এই কেস নাম্বার 5 এর উপর নির্ভরশীল। 9.1 এ এই পঞ্চম কেসটা যদি তুমি ভালো করে বুঝতে পারো, তুমি ধরে নাও 9.1 তোমার শেষ। সমতলে বস্তু কণার গতির ফার্স্টের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে শুধুমাত্র এই একটা কেসের উপর। স্থিতিবিদ্যায় তো লাগবেই, তাইলে খুব বেশি মনোযোগ দিতে হবে। এখানে বেশ কয়েকটা জিনিস বুঝতে হবে। লোভ দিয়ে একটি বলের উপর লম্ব হলে, তাহলে চিত্রটা দেখো, এই হচ্ছে পি বল, লোভ দিয়ে হচ্ছে বলের উপর লম্ব, তাইলে এই ধরো কিউ বল, পি বল এবং কিউ বল পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এবং লব্ধি কোথায় থাকবে, লব্ধি থাকবে হচ্ছে পি বলের উপর লম্ব, এই মনে করো লব্ধি আর, এইটা হচ্ছে লব্ধি, লব্ধি হচ্ছে পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে। এখানে কয়েকটা বিষয় তুমি ক্লিয়ার হইতে পারলা। একটা বিষয় হচ্ছে এইটা যদি পি বল হয় এবং এইটা যদি কিউ বল হয়, তাহলে কিউ বল পি বলের থেকে বড় হবে। কিউ বল যে পি বলের থেকে বড়, এটা থিওরি অনুযায়ী বোঝা যায়, ম্যাথ থেকে বোঝা যায়, তিনটা ভাবে বোঝা যায়, তিনটাই দেখাবো কিভাবে। এক নম্বর থিওরি, তুমি জানো লব্ধি সবসময় বড় বলের কাছে থাকবে, লব্ধি সবসময় বড় বলের কাছে থাকবে। তাহলে এখানে লব্ধি দেখো কিউ বলের কাছে আছে, পি বল থেকে দূরে আছে, তাহলে অবশ্যই কিউ বলটা পি বল থেকে বড় হবে, 100% শিওর। এখন তুমি বলতে পারো না না আমি এটা মানি না, এই দিকে পি বল দিছো, কিউ বল তুমি একদম এই দিক করে দিছো, এইখানে লব্ধি আছে, এখনো কিন্তু এই কোণটার মান ছোট, অর্থাৎ এইখানেও কিউ বল পি বল অপেক্ষা বড়, এখানেও কিউ বল পি বল অপেক্ষা বড়। তুমি বলছো না, তাও আমি মানি না, দুইটা বল পরস্পর বিপরীতমুখী, যদি বিপরীতমুখী হয় দুইটা বল, তাইলে তো লব্ধি একটা বলের উপর লম্ব হওয়ার প্রশ্নই উঠে না, তখন তো লব্ধি হবে বলদ্বয়ের বিয়োগফল, ডিফারেন্স। তাইলে কি অবশ্যই এই আলফা কোণের মান 180 ডিগ্রি থেকে ছোট হইতে হবে এবং 90 ডিগ্রি থেকে বড় হইতে হবে। আলফা কোণ 180 থেকে ছোট, আলফা কোণ 180 থেকে ছোট হতে হবে এবং এই আলফা কোণের মান 90 ডিগ্রি থেকে বড় হতে হবে। কোণের মান যদি দুইটা বল যদি 90 ডিগ্রি থেকে বড় কোণে ক্রিয়া না করে, দুইটা বল যদি 90 ডিগ্রি থেকে বড় কোণে ক্রিয়া না করে, তাদের লব্ধি কখনোই 90 ডিগ্রি হইতে পারে না, সম্ভবই না। তাহলে দুইটা বল অবশ্যই 90 ডিগ্রি থেকে বড় কোণে ক্রিয়া করবে, 180 ডিগ্রি থেকে ছোট কোণে ক্রিয়া করবে। কারণ 180 ডিগ্রি থেকে যদি আবার বড় কোণে ক্রিয়া করে বলদ্বয়, তখন কিন্তু ঘটনায় আবার প্যাচ লাগিয়ে যাবে। মনে করো এই হচ্ছে পি বল, ক্লিয়ার? এখন কিউ বল তুমি মনে করো এই দিকে দিছো, তুমি ভাবতেছো এই যে 180 থেকে বড়, 180 থেকে বড়, সেই ক্ষেত্রে কিন্তু লব্ধি উপর দিকে কাজ করবে না, সেই ক্ষেত্রে কিন্তু লব্ধি নিচের দিকে চলে আসবে, এই যে এই দিকে চলে আসবে লব্ধি, তখন আবার ঝামেলা হয়ে যাবে না। তাইলে দেখো এইখান থেকে কয়েকটা জিনিস আমি শিওর হইলাম। এক নাম্বার, লব্ধি বড় বলের কাছে থাকবে, সুতরাং কিউ বল হবে পি বল থেকে বড়, প্রথম কথা। দ্বিতীয় কথা,
পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফার মান 90 ডিগ্রি থেকে বড় হবে, 180 ডিগ্রি থেকে ছোট হতেই হবে, তাহলেই শুধুমাত্র লব্ধি যে কোনো একটা বলের উপর লম্ব অবস্থায় থাকবে। কথা কি বোঝাইতে পারছি? তাইলে দেখো তো আর এর মানটা নিয়ে খুব বেশি কিছু বলা যাচ্ছে না। আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা। যেহেতু আলফার মান আমি জানি না, সুতরাং লব্ধির মানটা আপাতত থাক, লব্ধির মানও বের করা যাবে। এখন আসো, আমি এখানে যা জানি সেটা হচ্ছে লব্ধি পি বলের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাইলে আমরা কি জানি? tan থিটা, tan থিটা ইকুয়াল টু যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, পি এর সাথে অ্যাঙ্গেল, লব্ধির অ্যাঙ্গেল পি এর সাথে পি সিঙ্গেল, তাহলে উপরে থাকবে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই নিচে থাকবে প্লাস অবশ্যই থাকবে কিউ কজ আলফা। যদি টাই থাকে, এইবার tan থিটার মান তো তুমি জানো 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু কত? tan 90 ডিগ্রি, এটা তো তুমি জানো। আচ্ছা, এখন tan 90 ডিগ্রির মান কত? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে কি 1/0 কি লিখতে পারি আমরা? আচ্ছা, তোমরা কিন্তু এখানে আরেকটা লাইন লিখবা, আমার জায়গা স্বল্পতা দেখা, কিন্তু না, এটা খুব গুরুত্বপূর্ণ, এখানে আমি ডিটেইলসে লিখে দেই, ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা। এত বা এই tan 90 ডিগ্রির মান কত লেখা যায়? 1/0 লেখা যায় না? আমি মনে করো অসংজ্ঞায়িত লিখলাম না, আমি লিখলাম 1/0 ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা, পি প্লাস কিউ cos আলফা। এবার একটা ক্রস গুণ করে দাও তো, তাহলে দেখো তো কি পাও? পি প্লাস কিউ cos আলফা ইকুয়াল টু পি প্লাস কিউ cos আলফা ইকুয়াল টু 0, কারণ কি এই সাইডে ক্রস গুণ করলে 0 হয়ে যাবে, উপরের নিচে গুণ করলে পি প্লাস কিউ cos আলফা ইকুয়াল টু 0 হয়ে যায়। এইখান থেকে দেখো তুমি আলফার মান বের করতে পারো, একটু সাইডে চলে যায়, এত বা এইখান থেকে তুমি আলফার মানটা বের করতে পারো না, পি যদি ডান সাইডে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, কিউ cos আলফা ইকুয়াল টু মাইনাস পি, এত বা cos আলফা ইকুয়াল টু মাইনাস পি ডিভাইডেড বাই কিউ। অতএব আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস পি ডিভাইডেড বাই কিউ। এইটাকে এইভাবে মনে রাখবো না, এইটাকে কিভাবে মনে রাখবো জানো? এটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখা। তাইলে লিখবো আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস, উপরে হচ্ছে ছোট বল, উপরে হচ্ছে ছোট বল, দেখো পি ছোট বল, নিচে হচ্ছে বড় বল, ছোট বল ডিভাইডেড বাই বড় বল। কারণ যখন ম্যাথের মধ্যে অ্যাপ্লাই করব তখন তুমি বল দেখলেই বুঝবা কোনটা বড় কোনটা ছোট। তাইলে cos ইনভার্স, তাহলে দুইটা বলের মধ্যবর্তী কোণের মান আমি বের করে ফেলতে পারি, সেটা কি? cos ইনভার্স মাইনাস ছোট বল ডিভাইডেড বাই বড় বল, মাইনাস ছোট বল ডিভাইডেড বাই বড় বল। দেখা যায়, একটু নিচে করে দেই, আমি কি বোঝাইতে পারছি? তাহলে দুইটা বল যদি পরস্পর আলফা কোণে ক্রিয়া করে এবং তাদের লব্ধি যদি কোনো বলের উপর লম্ব হয়, সেই ক্ষেত্রে আলফার মান আমি সরাসরি বের করে ফেলতে পারি। দুইটা বল কি কোণে ক্রিয়া করছে সেটার মান সরাসরি বের হয়ে যাবে, cos ইনভার্স মাইনাস ছোট বল ডিভাইডেড বাই বড় বল, cos ইনভার্স মাইনাস ছোট বল ডিভাইডেড বাই বড় বল। এইটা একদম বাংলায় মনে রাখবা, cos ইনভার্স মাইনাস ছোট বল ডিভাইডেড বাই বড় বল। এটা যখন নদী নৌকার অঙ্ক করবা তাইলে মাইনাস ছোট বল বাই বড় বল, ছোট বল হবে স্রোতের বল, বড় বল হবে নৌকার বল। তোমার বল যদি বেশি না হয় তুমি কখনোই নদী পার হইতে পারবা না। তোমার বেগ, আচ্ছা ওইখানে হচ্ছে বেগ হবে, বেগ হতে একটা ভেক্টর রাশি, ওটা যাবো তখন বুঝাবো, 9.1 নিয়ে এখন কোনো কথা বলবো না। তাহলে এইখান থেকে আমি আলফার মান পাইলাম, লব্ধির মানটা যে এখনো পাইলাম না, তাহলে লব্ধির মানটা একটু বের করা যাক। তাহলে এই অংশটুকু আমি একটু মুছা দেই, তোমরা একদম সুন্দর করে নোট করবা, সুন্দর করে, যে tan থিটা ইকুয়াল টু এত, tan থিটার মান 90 ডিগ্রি, 90 ডিগ্রিকে 1/0 বসানো যায়, পরে ক্রস গুণ করছি, ক্রস গুণ করে আলফার মান বের করছি, অর্থাৎ বল দুইটার মধ্যবর্তী কোণের মান বের করছি। বল দুইটার মধ্যবর্তী কোণ কত? cos ইনভার্স মাইনাস, মাইনাসটা অবশ্যই থাকবে, cos ইনভার্স মাইনাস ছোট বল ডিভাইডেড বাই বড় বল, cos ইনভার্স মাইনাস ছোট বল ডিভাইডেড বাই বড় বল। এই রিলেটেড ম্যাথ প্রবলেম তো আমি 100 বার দিব, অনেক দিব। এইবার আসো, এইখান থেকে আমরা লব্ধির মানটা নিয়ে একটু কাজ করা যাক। অতএব r ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টুয়াইস। একটু ঝামেলা হয়ে গেল যে, ও না ঝামেলা হয় না, এই যে এই লাইনটা এখানে আছে, দেখো এই লাইনটা এখানে আছে, এটা একটু বুঝাইতে চাইছিলাম। দেখো এইখান থেকে ক্যালকুলেশন করে আমি কিউ cos আলফার মান কত পাইছি? মাইনাস পি পাইছি।
কিউ কজ আলফার মান কত পাইছি, মাইনাস পি পাইছি। তাহলে এইখানে দেখো তো 2 ইন্টু পি, আর এই যে কিউ কজ আলফা, এই কিউ কজ আলফার পরিবর্তে মাইনাস পি বসানো যায় কিনা। তাহলে আলফার মানের থেকে আমি এই মানটা বের করে আনতে পারি, কিউ কজ আলফা ইকুয়াল টু মাইনাস পি। আলফার মান বের করার প্রসেসের মাঝখানে মানটা অটোমেটিক ভাবে বের হবে। তাহলে এইখান থেকে একটু ক্যালকুলেশনটা করো তো, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস টুয়াইস পি স্কয়ার, অথবা আর ইকুয়াল টু রুট ওভার দেখো কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার। তাহলে লব্ধির মান কি হবে, লব্ধির মান আর ইকুয়াল টু রুট ওভার বড় বল স্কয়ার, বড় বলের বর্গ মাইনাস ছোট বলের উপর স্কয়ার, মাইনাস ছোট বলের উপর বর্গ। এইখান থেকেও কিন্তু তোমার প্রমাণ হয় কিউ বড় পি ছোট, এখান থেকেও প্রমাণ হয় কিউ বড় পি ছোট। কারণ এখানে যদি পি ছোট না হতো, কিউ যদি ছোট হতো, তাইলে রোটের ভিতরে যখন মাইনাস মান আসতো সেই মানটা তো বাস্তব হইতো না, অবাস্তব বা জটিল মান হইতো, সেইটা গ্রহণযোগ্য হইতো না। তাহলে এইখান থেকেও তুমি দেখতে পারো যে হ্যাঁ কিউ বলটা হচ্ছে বড়, পি বলটা ছোট। এবং কমন সেন্স থেকে তো তুমি বুঝোই যার সাথে লব্ধি থাকে সে অবশ্যই বড় মান হবে। এখানে কিউ বড়, পি ছোট। তাহলে লব্ধির মান কিভাবে বের করব, এই দুইটা সূত্র আমরা মনে করে ফেলবো। তাহলে কেস 5টা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, দুইটি বল পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল হলে লব্ধি যদি একটি বলের উপর লম্ব হয়, তাহলে লব্ধির মান হবে রুট ওভার বড় বলের স্কয়ার মাইনাস ছোট বলের স্কয়ার, এবং বল দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে কজ ইনভার্স মাইনাস ছোট বল ডিভাইডেড বাই বড় বল। এই বিষয়টা একদম নোট করে 100% পড়ো, এইখান থেকে অবশ্যই ম্যাথ থাকবে। এই হচ্ছে 5টা কেস। আমি লাস্ট একটু সামারি করে দিচ্ছি তোমাদের। আশা করি বুঝতে পারছো। আমি কিন্তু এখন মুছে দিব। তাহলে কেস নাম্বার 5 অনেক গুরুত্বপূর্ণ, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে লেখা রাখবা, একদম মুখস্থ করে ফেলবা। কেস নাম্বার 5, কেস নাম্বার 5 এ লব্ধির মান নির্ণয় এবং লব্ধির মধ্যবর্তী কোণ, লব্ধির মধ্যবর্তী না, লব্ধির মধ্যবর্তী কোণ তো এখানে বলাই আছে 90 ডিগ্রি। দুইটা বলের মধ্যবর্তী কোণ cos ইনভার্স মাইনাস ছোট বল ডিভাইডেড বাই বড় বল। খুব সুন্দর করে মুখস্থ করো ভাইয়ারা, তা নাইলে হচ্ছে এই ধরনের ম্যাথ আসলে কিন্তু পারবা না, খুব বিপদে পড়ে যাবা। চলো আমি পুরো চ্যাপ্টার থেকে কি কি ম্যাথ পড়ছো এগুলো একটু সামারি করে দেই। দেখো মোটামুটি সামারি, এই হচ্ছে একটা সামান্তরিক ও এ এবং ওবি বরাবর পি এবং কিউ বল কাজ করে আলফা কোণে, এবং লব্ধির দিক হচ্ছে থিটা কোণ যদি হয়, তাহলে এক নম্বরে তুমি কি লিখতে পারো জানো, এই যে ও এ বরাবর পি বল কাজ করতেছে, তাহলে ও এ ডিভাইডেড বাই পি ইকুয়াল টু ও বি বরাবর কিউ বল কাজ করতেছে, তাহলে ও বি ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু ওসি বরাবর আর বল কাজ করতেছে, লব্ধি বল ওসি বাই আর, এদের অনুপাত সমান হবে। এইটা কি তোমরা জানো? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এমসিকিউ শর্টকাটের জন্য, এমসিকিউ শর্টকাট। তাহলে কি, যেই বল বরাবর মানে যেই বাহু বরাবর যেই বল কাজ করবে, তাহলে ও এ ডিভাইডেড বাই পি, ও বি ডিভাইডেড বাই কিউ এবং ও সি ডিভাইডেড বাই আর, এদের অনুপাত সব সময় সমান হবে। ও এ বাই পি, ও এ বরাবর পি বল কাজ করে, ও বি বাই কিউ, ও বি বরাবর কিউ বল কাজ করে, এবং ও সি বাই আর, ও সি বরাবর আর বল যদি কাজ করে, তাহলে তাদের অনুপাত সমান হয়। 2 নাম্বার যেটা শিখছো, লব্ধির মান অধিক। আচ্ছা এটা হচ্ছে একটা স্টার চিহ্ন দিয়ে লেখো, এটাকে 2 নাম্বার, 1 নাম্বার দেওয়ার দরকার নাই। 1 নাম্বার জিনিস যেটা শিখলা সেটা হচ্ছে লব্ধির মান অধিক, আর ইকুয়াল টু পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা tan থিটা হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল। এইখানে পি এর সাথে অ্যাঙ্গেল দেখো পি আছে সিঙ্গেল, তাহলে কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা, পি সাইন আলফা, সরি পি প্লাস কিউ সাইন আলফা ডিভাইডেড বাই কিউ কজ আলফা, যার সাথে অ্যাঙ্গেল সে থাকা যাবে সিঙ্গেল। লিখতে যে একটু ঝামেলা হয়ে গেল। বৃহত্তম এবং ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে আর ম্যাক্সিমাম ইকুয়াল টু পি প্লাস কিউ, আর ম্যাক্সিমাম ইকুয়াল টু পি প্লাস কিউ, এবং ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে আর মিনিমাম পি মাইনাস কিউ অথবা পি ডিফারেন্স কিউ। দুইটি বল সমান হইলে লব্ধি আর ইকুয়াল টু 2p cos আলফা বাই 2, এবং এখানে থিটার মানও কিন্তু অর্ধেক হবে থিটা বাই 2। তাহলে 4 নাম্বার কেস, 4 নাম্বারটা কি শিখছিলাম আমরা, দুইটি বল পরস্পর লম্ব হইলে, দুইটি বল পরস্পর, দুইটি বল পরস্পর লম্ব হলে, দুইটি বল পরস্পর লম্ব হলে
আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটাই আমরা শিখছিলাম। এবং থিটা ইকুয়াল টু কত হবে বলতো? থিটা ইকুয়াল টু হবে tan ইনভার্স, থিটা সমান সমান tan ইনভার্স কিউ ডিভাইডেড বাই পি, লম্ব বাই ভূমি। থিটা ইকুয়াল টু tan ইনভার্স কিউ ডিভাইডেড বাই পি। 5 নাম্বার, থিটা ইকুয়াল টু tan ইনভার্স কিউ ডিভাইডেড বাই পি, কিউ ডিভাইডেড বাই পি। আচ্ছা আচ্ছা, কারণ হচ্ছে ওই যে sin 45 cos 45 উপরে উপরে কাটা যায়, পরস্পর লম্ব হইলে, বল দুইটা পরস্পর লম্ব হইলে লোভ দিতে হচ্ছে 45 ডিগ্রি কোণে যাবে। 5 নাম্বার হচ্ছে লব্ধি একটি বলের উপর লম্ব হলে, লব্ধি, এই যে আমরা সর্বশেষ যেটা বললাম, লব্ধি একটি বলের উপর লম্ব হলে, লব্ধি একটি বলের উপর লম্ব হলে, লব্ধি একটি বলের উপর লম্ব হলে কি হবে? আর ইকুয়াল টু রুট ওভার বড় বল স্কয়ার মাইনাস ছোট বল স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার। এটা সবসময় মনে রাখবা, বড় বল স্কয়ার মাইনাস ছোট বল স্কয়ার। এবং আলফা ইকুয়াল টু হবে কজ ইনভার্স মাইনাস ছোট বল ডিভাইডেড বাই বড় বল। ওইভাবেই কিন্তু তোমরা লিখবা, উপরে লিখবা ছোট বল ডিভাইডেড বাই বড় বল। এই হচ্ছে এখন পর্যন্ত শিখা আমাদের যতগুলা বেসিক আছে, এই প্রত্যেকটা সূত্র বা এই সামারিটা হুবহু 9.1 এর লিখে সমতলে বস্তু কণার গতি শুরু করা হয়। তো এই সামারিগুলোর মাধ্যমে আমরা স্থিতিবিদ্যার ম্যাক্সিমাম বেসিক শিখা শেষ। এখন শুধু স্থিতিবিদ্যার ম্যাথ করা শুরু করব। 8.1 এর ম্যাক্সিমাম ম্যাথ আমরা করে ফেলবো। এরপরে 8.1 এ আমরা সাইন রুল এবং লম্বাংশ উপপাদ্যের মাধ্যমেও ম্যাথ করব। এরপরে 8.2 তে যখন যাব আমরা লামের মাধ্যমে করব, এবং 8.3 তে যখন যাব ওইটার জন্য একটা সূত্র আছে। তাহলে মোটামুটি আমি 60% স্থিতিবিদ্যার বেসিক কনসেপ্ট শেষ করে ফেলছি। তোমরা এটা লিখবা, এটা বারবার পড়বা, এটা নোট হিসেবে রাখবা। নেক্সট ক্লাসে ম্যাথে ঢুকবো, কারণ আজকের ক্লাস অলরেডি অনেক বেশি বড় হয়ে গেছে। তারপরেও আমি চেষ্টা করছি সকল কনসেপ্ট একটা ক্লাসের মধ্যে নিয়ে আসার জন্য। সো যারা ক্লাসটা দেখছো ধন্যবাদ। অবশ্যই রিভিউ জানাবা কতটুকু উপকার করতে পারছি তোমাদের জন্য, এবং আমার জন্য দোয়া রাখবা। আল্লাহ হাফেজ।